তো এটা আমরা সকালবেলা করেছিলাম আজকে, এবার ইভিনিং থেকে করব। তো যে কোনো দেশ তিনটে কোশ্চেন ফেস করে, কি কি? হোয়াট গুডস অ্যান্ড সার্ভিসেস টু প্রডিউস, হাউ টু প্রডিউস, অ্যান্ড ফর হুম ইট শুড বি প্রডিউস। দেখে নেবেন, যারা আসেননি দেখেননি তারা দেখে নেবেন। এই হাউস হোল্ড সেক্টর যারা পড়েননি তারা কিচ্ছু বুঝবেন না, আমি কি করব। আচ্ছা, এবার আমরা এখানটা একটু যেটাকে বাংলায় বলে উৎপাদনের উপকরণ, এটা বাংলায়। আর এটার যে ইংলিশ ভার্সন হবে সেটাও বলে দেবো, যাতে কিনা আপনার পড়ে জিনিসটা বুঝতে বা দেখতে সুবিধা হয়। এইবার উৎপাদনের উপকরণের আগে, এটা তো আমরা বলবোই, এর আগে যে জিনিসটা আছে জানি, এটা একটু পরে করবো। যে কোনো কোম্পানি বা ফার্ম FARM হবে। হ্যাঁ, ফার্মের কাজ কি কি? কোম্পানি বলুন, ফার্ম বলুন, অর্গানাইজেশন বলুন, যাই বলুন আপনি, তো এর কাজ কি কি, বেসিক ফাংশন কি? সিম্পল, বেসিক ফাংশন is to produce goods and services। এটা বুঝুন, মানে কি? যে কোনো দ্রব্য এবং পরিষেবা উৎপন্ন করা, দ্রব্য সামগ্রী এবং পরিষেবা উৎপন্ন করা। এবার দ্রব্য সামগ্রী ও পরিষেবা উৎপন্ন করার চারটে ভাগ আছে। দেখুন এই জিনিসটা যেটা আমি আপনাদের বলবো, এটা একদম অর্থনীতির টপিক। কেন স্যার, অন্যগুলো কি অর্থনৈতিক টপিক না? অন্যগুলো অর্থনৈতিক টপিক, কিন্তু এটা হচ্ছে একদম খুবই ডিপ ভাবে অর্থনৈতিক টপিক। যেমন আমরা কি হয়, আমরা যেটা ম্যাক্রো ইকোনমিক্স পড়ি, ম্যাক্রো ইকোনমিক্সে এত ডেপথে আমাদের জানার প্রয়োজন পড়ে না, আমাদের অল্প 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 দিয়ে হয়ে যায়। তো যে কোনো ফার্মের কাজ হচ্ছে প্রডিউস গুডস অ্যান্ড সার্ভিসেস। যেমন ধরুন আপনি যদি আমার, যেমন ধরেন নন্দ কোচিং, তো নন্দ কোচিং বলে আমি একটা সাইনবোর্ড টাইনবোর্ড দিয়ে খুলে ফেললাম, একটা বড় বাড়ি বিল্ডিং ফিল্ডিং রয়েছে, ঠিক আছে, বিল্ডিংটা দোতলা একতলা এরকম সব ঘর, হ্যাঁ, যা যা সব আছে এরকম ভাবে সব তৈরি, লোকজন এখান দিয়ে গেট দিয়ে ঢুকছে, ওপরে ক্লাস নিচে ক্লাস, হ্যাঁ, যেরকম হোক আর কি সব আছে। তাহলে আমাদের ধরুন এখানে একটা বিল্ডিং, তারপরে ধরুন রুমের মধ্যে চেয়ার্স, টেবিলস, বোর্ড, প্রজেক্টর, হ্যাঁ, তারপরে ধরুন ওই যে চক পেন্সিল যা যা হয় আর কি, যেগুলো রকম বই খাতাপত্র, এই ধরনের জিনিসগুলোকে আপনি কনসিডার করুন, এগুলো দিয়ে আমরা কাজ করাচ্ছি নন্দ কোচিং সেন্টার। সেরকম ভাবে যদি আপনি মনে করেন আজকে আদারওয়াইজ কিছু এক্সাম্পল নেবেন, আপনি সেটাও নিতে পারেন। জিও টেলিফোন কোম্পানি, ওরা প্রথমে কি বড় বড় মেশিন কিনেছে, যদি আমরা ধরুন একটু এই সাইডে সরে যাই, এটা বড় টাওয়ার এরকম আঁকি, হ্যাঁ, এই টাওয়ারটা এরকম ভাবে আমরা বানালাম, তো টাওয়ার এরকম সেই বড় বড় সেই গোল গোল এরকম জিনিসপত্র এরকম লাগানো থাকে, এরকম বড় বড় গোল গোল জিনিসপত্র এরকম লাগানো থাকে, হ্যাঁ। তো এর ভিতরে এসে দুটো তার নেমে এসে এইখানে একটা ঘর মতন থাকে, রুম, এই রুমের মধ্যে এই তারগুলো ঢোকে, এর ভেতরে সব মেশিন ফেশিন থাকে, লোকজন এখান থেকে নিয়ন্ত্রণ করে। তার মানে কি, এটা একটা মেশিন, হ্যাঁ, এটাকে বলে BTS, টেকনিক্যাল নাম সব আছে।
এগুলো সব এইভাবে কাজ করে। তাহলে যে কোনো কোম্পানি বা যে কোনো ব্যবসা, ইনি কি প্রডিউস করছেন? ইনি হচ্ছেন মোবাইল সার্ভিস প্রডিউস করছেন। আমি কি করছি? আমি এডুকেশন সার্ভিস প্রোভাইড করছি। তাহলে যে কোনো কোম্পানি বা ফার্ম, বা ধরুন টাটা, যদি টাটা স্টিলের কথা বলেন, টাটা লবণের কথা বলেন, তারা কিছু না কিছু ভাবে হয় তারা দ্রব্য সামগ্রী বা পরিষেবা উৎপন্ন করছে। এবার পরিষেবা যে উৎপন্ন করছে, এটার চারটে ভাগ আছে। কিরকম ভাবে? এইখানটায় আমরা এবার বলবো উৎপাদনের উপকরণ। অনেকেই জানেন, যারা আমার কাছে আগে পড়েছেন বা না পড়েছেন। তো একটা হচ্ছে, প্রথমে ইংলিশটা বলি, মানে ওই ইংলিশ বাংলা একসঙ্গে বলি। এন্ট্রিপ্রিনিউয়ার বানানটা দেখে নেবে না? দেখুন, সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা একটা উৎপাদন প্রক্রিয়াকে কাজে লাগানোর জন্য, সেটা হচ্ছে এন্টারপ্রেনিউয়ার বা মালিক পক্ষ ইটসেলফ। কেন? কারণ সবার প্রথমে মালিক পক্ষের একটা মাথায় চিন্তা আসে। কি চিন্তা আসে? মালিক পক্ষ সবার প্রথমে একটা চিন্তা করে যে আমি একটা কাজ করব, আমি একটা কোচিং সেন্টার খুলবো, আমি একটা মোবাইল ব্যবসা খুলবো, আমি একটা হোটেল খুলবো, আমি একটা এই করব, আমি একটা জাহাজ কিনবো, আমি একটা লাক্সারি জাহাজ খুলবো, মানে ক্রুজ লাইন খুলবো, চালাবো, বা আমি একটা এয়ারলাইন্স খুলবো, বা আমি একটা ব্যাংক খুলবো। তো সর্বপ্রথম এই চিন্তাটা পৃথিবীর যে কোনো কিছুই একটা চিন্তার মাধ্যমে তৈরি হয়েছে। পৃথিবীর যে কোনো কিছু আপনি দেখে নিন। এবার আমাদের মধ্যে কিছু, যেমন ধরুন স্টেট ব্যাংক, ঠিক আছে, তারপরে ধরুন সংসদ ভবন, তারপরে ধরুন করোনা ভাইরাস। প্রথমে এটা চিন্তার মধ্যে ছিল, বললেন স্যার হিমালয়, আপনি তো সেই মুখ্যমন্ত্রীর মতন কথা বলছেন। এক্স্যাক্টলি এই জায়গাটায় আমি একটু পড়াশোনা থেকে হাটকে একটা কনসেপ্ট আপনাদের বোঝানোর চেষ্টা করব। থট প্রসেস। কোনোদিন চিন্তা হয়েছে এই যে একটা পৃথিবী, এই পৃথিবীটা ঠিক 66.5 ডিগ্রি হেলে রইল, সূর্য থেকে এতটা ডিস্টেন্সে রইল যে এখানে লাইফের সৃষ্টি হলো, আর কোনো গ্রহের সৃষ্টি হলো না। তারপর এখানে ভূমি তৈরি হলো, এখানে জল তৈরি হলো, এখানে এয়ার তৈরি হলো। কোনদিন চিন্তা হয়েছে যে এটা কি করে হলো, কেন হলো? এখন এর উত্তর খোঁজার জন্য আমাদের সায়েন্টিস্টরা বিগ ব্যাং থিওরি এইটা নিয়ে মারামারি করছে। লার্জ হেড্রন কোলাইডার, সার্ন, ইউরোপিয়ান ইউনিয়নের বর্ডার দিয়ে পুরো এত বড় একটা গোল পাইপের মতন জিনিস, যেখানে তারা ব্ল্যাক হোল এই নিয়ে এক্সপেরিমেন্ট করছে, বা ওই বোসন, হিগস বোসন কণা, হিগস বোসন পার্টিকেল, বা যেটাকে বলা হচ্ছে গড পার্টিকেল, এইটাকে নিয়ে চিন্তা করছে যে কিভাবে এটা একটা বড় বিস্ফোরণ হয়ে এই সব কিছু সৃষ্টি হলো। এটা ভাবনা চিন্তা করছে। আমাদের থিওরি হচ্ছে, আমার মতন পাবলিক যারা একটু মনে করে, আমাদের থিওরি হচ্ছে যে একটা ইনফাইনাইট ইন্টেলিজেন্স আছে। ইনফাইনাইট ইন্টেলিজেন্সটা কি? আপনি তাকে গড বলে চেনেন। ইনফাইনাইট ইন্টেলিজেন্স, তাকে আপনি গডকে আপনি বিভিন্ন নাম দিয়ে ডাকতে পারেন, আই ডোন্ট কেয়ার। ইনফাইনাইট ইন্টেলিজেন্সের একটা কানেকশন আছে আপনার সঙ্গে, আমার সঙ্গে। ওই জন্য আমাদের ব্রেনের অধিকাংশ ফাংশন হচ্ছে সাবকনসিয়াস। একটু পড়ার বাইরের কথা শুনে রাখুন, এগুলো থিওরি কিন্তু, হ্যাঁ। আর হচ্ছে কনসাস। আপনি চাইলেই কিন্তু আপনার হার্টবিট বন্ধ করতে পারেন না। হ্যাঁ, কেউ গলা টিপে মেরে দিল সেটা আলাদা বিষয়। আপনি চাইলেই আপনার শরীরের কোষের অঙ্গগুলোকে এই খাবারটা এই কোষে ঢুকবো, এই কোষে ঢুকবে, এই কোষে ঢুকবে না, করতে পারেন না। এই সব কিছু নিয়ন্ত্রিত হয় সাবকনসিয়াস মাইন্ড দিয়ে, ওগুলো আপনাকে নিয়ন্ত্রণ দেওয়া হয়নি। তো এই সাবকনসিয়াস মাইন্ডের সঙ্গে ইনফাইনাইট ইন্টেলিজেন্সের একটা খুব, মানে থিওরি বলছি কিন্তু, হ্যাঁ, প্রমাণ চাইলে দিতে পারবো না, খুব একটা কানেকশন আছে। এই প্রমাণটা আপনি পাবেন কিভাবে? যখন আপনি
কোনো একটা বন্ধু সম্পর্কে চিন্তা করছেন, ছেলের সঙ্গে দেখা হয়নি বা মেয়েটার সঙ্গে দেখা হয়নি, হঠাৎ দেখলেন তার সঙ্গে রাস্তায় দেখা হয়ে গেল বা সে আপনাকে ফোন করলো, এখন যে চান্সেস আছে ফোনই করবে, দেখা হবে না। বা আপনি কোন একটা ফিল্মের কথা ভাবছিলেন, বেশ মজা লেগেছে, হাসি লেগেছে, তারপর কিছুদিন পর দেখুন সিনেমায় ফিল্মটা বা টিভিতে ফিল্মটা দিয়ে দিল। এগুলো অনেকের সঙ্গে হয়, এগুলো সবার সঙ্গেই হয়। তো ইনফাইনাইট ইন্টেলিজেন্সের কিছুটা পার্ট আপনার সাবকনসিয়াস মাইন্ডে আছে। সাবকনসিয়াস মাইন্ডের দ্বাররক্ষী হিসাবে রয়েছে কনসিয়াস মাইন্ড। আপনাকে যে যা ইচ্ছা বললে আপনি বিশ্বাস করেন না, আপনার মধ্যে সেই বলে না ম্যাচুরিটি এসছে, বড় হয়েছে ছেলেটা বা মেয়েটা, তা বড় হয়েছে মানে কি, আপনার অভিজ্ঞতা হয়েছে। হঠাৎ ব্যারাকপুর লোকালকে দেখিয়ে কেউ বললো, জানিস এই ট্রেনটা বোম্বে গেছিল কালকে, আজকে ফিরেছে, আপনি বিশ্বাস করবেন না, কারণ কি জানেন যে বোম্বে যাওয়ার ট্রেন আলাদা হয়, লোকাল ট্রেনে বোম্বে যায় না কেউ। এই যে আপনার মধ্যে ধারণাটা এসে গেছে, এটা কনসিয়াস মাইন্ড। ওই লোকাল ব্যারাকপুর লোকাল বোম্বে গিয়েছিল, এইটাকে ঢুকতে দেবে না, ঠিক আছে? সেরকম অনেক ব্যাপার আছে। তো জীবনে যা কিছুই তৈরি হয় আমাদের সবই কিছু একটা থট প্রসেসের মাধ্যমে তৈরি হয়। সবকিছু থটের মাধ্যমে কিভাবে হচ্ছে, কি চিন্তা, আপনিও সবকিছু জীবনে যখন তৈরি করেন, যে একদিন আপনার মাথায় আইডিয়া এসেছিল চলো আমরা WBCS পড়বো, চলো আমরা ইউপিএসসি পড়বো। তো এন্টারপ্রেনিউর হচ্ছে মেন বা মুখ্য ব্যক্তি যার মাথায় প্রথমে চিন্তা আসে যেতে এন্টারপ্রেনিউর করতে পারে। তারপরে উৎপাদন প্রসেসে যেটা সেকেন্ড হচ্ছে সেটা হচ্ছে লেবার, বা আমরা বাংলায় বলি শ্রমিক। তারপরে 3 নম্বর প্রসেস হচ্ছে রিসোর্সেস। বানানটা একটু ভাবতে হলো আর কি, রিসোর্সেস। এবার সেটা ন্যাচারাল হতে পারে, আর্টিফিশিয়াল হতে পারে, যেটাকে বাংলায় আমরা বলি জমি। বাংলায় আমরা ডাইরেক্ট জমি কথাটার মাধ্যমে পুরো ছেড়ে দিই। 4 নম্বর হচ্ছে ক্যাপিটাল, বা যেটাকে আমরা, এবার মূলধন মানে শুধুমাত্র টাকা বুঝলে হবে না, দ্রব্য টাকাও বুঝতে হবে, ক্যাপিটাল গুডস। আমাদের মধ্যে ইয়ে এসছে, কি নাম ওর, শুভ্র এসছে, এই ছোকরা আগের বছর আগের দিন ওই ইয়ে নিয়ে খুব সমস্যায় পড়েছিল, ক্যাপিটাল গুডস আর কনজিউমার গুডস এই নিয়ে। শুভ্র আসেনি বোধহয়, না এসছে। তো আজকে আবার ক্যাপিটাল গুডস আর কনজিউমার গুডস নিয়ে খুব মারামারি করবো। তো এই যে 4টে জিনিস আছে, এন্টারপ্রেনিউর, লেবার, রিসোর্সেস, ক্যাপিটাল, এই 4টে এলিমেন্ট বা এই 4টে উৎপাদনের উপকরণ, যেটাকে ইংলিশে বলে মিনস অফ প্রোডাকশন। এই মিনস অফ প্রোডাকশনের কথাটা আমি পুরো ডিটেলসে ব্যাখ্যা করবো, এখানে যা যা আছে সবকিছু। এইটা কে কে জানেন আমি একটু জানতে চাই, মানে আমার কাছে পড়েছেন বলে না, আগে থেকে ইন্টারনেট থেকে, কোনো না কোনো জায়গা থেকে, মানে কে কে, আচ্ছা কে কে জানেন এর থেকে জিজ্ঞেস করি, কে কে জানেন না, কেন কি আমাকে না সেইভাবে দেখতে হবে জিনিসটাকে। এই মিনস অফ প্রোডাকশন এই সময়ের আগে কে কে শোনেননি কোনোদিন, একবার বলুন, যে কোনো একদম মাইকটা ওপেন করে হোক বা মাইকের মানে মেসেজের মাধ্যমে হোক, বলুন। জানি না স্যার। আচ্ছা, প্রণয় বলেছে জানেন, আর স্যার স্যার আমিও জানি না স্যার। আচ্ছা অনুপম বলেছে, তারপরে আর সবাই একবার করে হ্যাঁ না বলুন, তবে তো আমি জিনিসটা বুঝতে চাই যে কেসটা কিভাবে করতে হবে, যারা যারা রয়েছেন। ময়নাকের কোনো উত্তর পেলাম না, কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড আমরা পেলাম। তারপরে হচ্ছে চারটে উপকরণ লাগে। আচ্ছা, একজন একজনকে বলুন। রিয়া ম্যাডাম বললেন তিনি জানেন হ্যাঁ চারটে স্যার, উপকরণের চারটে কথা তিনি জানেন। উপকরণ, হ্যাঁ সেটা শুনেছি, মানে আচ্ছা, পড়েছিলাম আর কি। নিশ্চয়ই নিশ্চয়ই কমার্স নিয়ে পড়েছেন তাহলে হয়তো। আচ্ছা, আর কে কি বলছেন বলুন, আর একজন ম্যাডাম কিছু বলছিলেন। জানি না স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি একজনই মাত্র জানে, দুজন মেসেজ দিয়েছে, শুভ্র আর আচ্ছা ম্যাডাম জানিয়েছেন যে তারা জানেন না। জেনে রাখুন, এর সঙ্গে পুরো জিডিপি কে ম্যাচ করে দেবো। জটিল আছে বিষয়টা, একটু পে অ্যাটেনশন। হ্যাঁ, তাহলে মালিক পক্ষ, লেবার। এবার মালিক পক্ষ কি পাবে? মালিক পক্ষ, দেখুন পৃথিবীতে কখনোই কোনো কাজ হয় বিনা ইন্টারেস্টে বা বিনা প্রফিটে হয় না। আমিও আপনাকে পড়াচ্ছি এমনি এমনি না, আপনারা প্রত্যেকে আমাকে
মাসে একটা নির্দিষ্ট দিনে যে যেরকম ভর্তি হয়েছেন সেই যেরকম ডেটে ফিস দেন। কেউ কিছু বলতে চাইছেন? মাইক ওপেন হলো মনে হচ্ছে। মোশাররফ বলুন স্যার। স্যার জানি না আমি, মানে তখন মাইক ওপেন করেছি, এখন মাইক ওপেন, মানে নেটওয়ার্কে এত প্রবলেম হচ্ছে। এ তো মহা সমস্যা। মোশাররফ, আমার কি মনে হয় জানেন তো, আইদার আপনার ফোনটার ভার্সন অনেক পুরনো বা ফোনের মধ্যে প্রচুর ডেটা এসে গেছে। আপনি ফোনটাকে যদি আপনার পক্ষে সম্ভব হয় ফরম্যাট করুন। তাই করতে হবে স্যার, মানে ফোনটা পুরোনো বলতে গেলে 3 GB র্যামের ফোন, নতুন ফোন, মানে 2 বছর হলো। মানে আমারও 3 GB র্যামের ফোন আছে, কিন্তু তাতে এই জিনিস হয় না। আচ্ছা। আমার এমআই এর ফোন আছে, কিন্তু তাতে এই জিনিস হয় না। আপনার প্রচুর ডেটা বা কিছু একটা এসে গেছে, বা হতে পারে আপনার ইন্টারনেটটা স্লো, এটাও হতে পারে। যাকে মালিক পক্ষ মিনস অফ প্রোডাকশনের আন্ডারে কাজ করে হচ্ছে কিসের জন্য? প্রফিট। লেবার কাজ করে কিসের জন্য? ওয়েজ। রিসোর্সেস যেটা আছে, কয়লা, লোহা, ঠিক আছে, এর জন্য লাগবে হচ্ছে রেন্ট। মানে জমির ওপরে যখন আপনি কাজ করবেন, জমির তো রেন্ট দিতে হবে, খাজনা দিতে হবে। আচ্ছা, আর ক্যাপিটাল বা মূলধনের জন্য লাগে হচ্ছে ইন্টারেস্ট বা সুদ। এই জিনিসটা যেন একটু স্ক্রিনশট নিয়ে হোক, খাতায় হোক, লিখে রেখে দিন, কারণ এই জিনিসটাকে বারবার বারবার রেফার করবো আমরা। হ্যাঁ, যে এন্টারপ্রেনার প্রফিট পাবে, লেবার ওয়েজ পাবে, রিসোর্সেস যেটা আছে মানে ন্যাচারাল হোক বা আর্টিফিশিয়াল, বা আপনি জমি হিসেবে বুঝুন, রেন্ট, জমির একটা খাজনা লাগে, সরকার প্রত্যেক বছর নেয়, দিতে হবে। ক্যাপিটাল, যা মূলধন আসবে সেটা হচ্ছে, এবার ক্যাপিটাল মানে কিন্তু ক্যাপিটাল গুডস এর মধ্যে অনেক কিছু পড়ে যায়। তো ঠিক আছে, আপাতত আপনি ইন্টারেস্টটাই বুঝুন। এইবার দ্রব্য সামগ্রী তো উৎপন্ন হবে। এবার প্রতিটি কোম্পানি ইনপুট লাগে, ইনপুট দিতে হয়, তবে গিয়ে আউটপুট বেরোয়। কিরকম? এই যে আমি ধরুন কয়েকটা টিচার রাখলাম, আমি একটা বিল্ডিং ভাড়া করলাম, বিল্ডিং এখানে আমার কি হলো? রেন্ট লাগবে। চেয়ার টেবিল ওয়ান টাইম পারচেস বা রেন্টে নিতে পারি, বোর্ড, প্রজেক্টর, এগুলো হচ্ছে আমার কাঁচা মাল বা দ্রব্য। বিল্ডিং হলো, তারপরে এডুকেশন সার্ভিস প্রডিউস করছি টিচারের মাধ্যমে, এন্টারপ্রেনিউয়ারকে আমি। টাওয়ারের ক্ষেত্রে এন্টারপ্রেনিউয়ারকে অম্বানি কাকু। এই যন্ত্রপাতিগুলো কি? যন্ত্রপাতিগুলো হচ্ছে তার ক্যাপিটাল। তিনি যে জায়গাটা টাওয়ার বসিয়েছেন সেটা হচ্ছে রিসোর্সেস বা রেন্ট দিতে হচ্ছে তার জন্য। আর লেবার কি? যারা ওখানে ইঞ্জিনিয়াররা কাজ করছে। লেবার জাস্ট ডাজন্ট মিন যে ওই যারা ওই রাস্তার ধারে বালি তুলছে বা ওই দোতলায় উঠে সিমেন্ট বালি দিচ্ছে, ওটা লেবার না। লেবার সবাই, যে যে সেক্টরে কাজ করে সে সেই সেক্টরের লেবার। তাহলে বোঝা যাচ্ছে এইভাবে এখানে কিভাবে কাজ করছে। তাহলে ইনপুট দিতে হবে, মানে আইদার এই মেশিনসটা লাগবে, এই ধরনের এই মেশিনস গুলো লাগবে, ইলেকট্রিসিটি লাগবে, লেবার লাগবে, এন্টারপ্রেনিউয়ার লাগবে, তারপর গিয়ে মোবাইল সার্ভিসটা পাচ্ছেন। আপনি যেটা জিও ব্যবহার করছেন, ভোডাফোন ব্যবহার করছেন, বা আদারওয়াইজ ব্রডব্যান্ড ব্যবহার করছেন, সব ক্ষেত্রেই মানে অর্থনীতির ওভারঅল বা পুরো ডিটেলসের ক্ষেত্রে এই জিনিসটা আছে। এবার এখানে আমরা তো দ্রব্য সামগ্রী বা গুডস উৎপন্ন করছি, ঠিক আছে, এইটা ছবি তুলে রাখুন, স্ক্রিনশট নিয়ে রাখুন, বা নিজে মুখস্থ করে রাখুন, বা খাতায় লিখে রাখুন। বারবার বলছি, এই জায়গাটাকে বারবার করে স্ক্রিনে আমি দেখানো আমার পক্ষে খুব মুশকিল হয়ে যায় যখন আরো এগিয়ে যাব। সবার হয়ে গেছে আশা করি। আমরা তো 10 সেকেন্ড একটু ওয়েট করে নিই, 10 সেকেন্ড মতন। আশা করছি সবাই স্ক্রিনশট নিয়ে নিয়েছেন বা লিখে নিয়েছেন। এইবার এগুলি তো ইনপুট দিতে হবে, যেটা আউটপুটে পরিণত হবে। এইবার ক্যাপিটাল গুডস যেটা আমরা আসছি, তো প্রথমে তো আমরা গুডস বা যেটাকে আমরা বাংলায় বলবো দ্রব্য সামগ্রী উৎপাদন করছি বা কোম্পানি করছে। তো দেখুন, দু রকম দ্রব্য হয়, মানে দ্রব্য অনেক রকমের হয়, কিন্তু ব্যবহারের দিক থেকে অর্থনীতিতে দু রকম দ্রব্য হয়। একটা হচ্ছে ইন্টারমিডিয়েট,
আর এটা হচ্ছে ফাইনাল। এবার ইন্টারমিডিয়েট গুডস মানে কি? ইন্টারমিডিয়েট গুডস হচ্ছে এই দ্রব্যগুলো শেষ পর্যন্ত অন্য দ্রব্যে পরিণত হয়। ইন্টারমিডিয়েটস বা যেটাকে বলা হচ্ছে মধ্যবর্তীকালীন বা বাংলায় বলে অন্তর্বর্তীকালীন। ইন্টারমিডিয়েট কথাটার মানে হচ্ছে মধ্যবর্তীকালীন বা অন্তর্বর্তীকালীন, অর্থাৎ এটা একটা এমন পজিশন আছে দ্রব্যটার। এবার এই দ্রব্যটা অনেক রকম হতে পারে, মানে যারা নতুন আছেন তাদের জন্য, যারা পুরনো আছেন তারা তো জানেনি বা যারা এই ব্যাপারগুলো জানেন। ইন্টারমিডিয়েট গুডস একই জিনিস দুবার ইন্টারমিডিয়েট হতে পারে। যেমন এই ক্ষেত্রে আমরা আমাদের ফেভারিট এক্সাম্পল হচ্ছে কয়লা। কয়লা কি আছে, যদি ওপেন মার্কেটে বিক্রি হয় তো বাড়িতে উনুন জ্বালিয়ে রান্না হয়ে গেল, কয়লা শেষ। তাহলে কয়লা এখানে কি হয়ে গেল? ফাইনাল গুডস হয়ে গেল। কেন কি এরপরে কিন্তু কয়লার আর ব্যবহার নেই। কিন্তু এই কয়লাটা যখন বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, মানে তাপবিদ্যুৎ কেন্দ্রে, সেই বিদ্যুৎটা দিয়ে যখন আপনি মোবাইল, টেলিভিশন দেখছেন, ফ্যান চালাচ্ছেন, তাহলে কিন্তু কয়লাটা এখানে হচ্ছে ইন্টারমিডিয়েট। এই জিনিসটা কি বোঝা গেল? ইন্টারমিডিয়েট দ্রব্যর একটা উদাহরণ কয়লা। কিন্তু যদি কয়লা থেকে আরেকটা জিনিস উৎপাদন হচ্ছে, মানে এই যে লিখেছি, এই দ্রব্যগুলো শেষ পর্যন্ত অন্য দ্রব্যে পরিণত হয়, অর্থাৎ কয়লা শেষ পর্যন্ত ইলেকট্রিসিটি জেনারেট করছে, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারছি কয়লা তখন ইন্টারমিডিয়েট গুডস। আর যদি কয়লা থেকে তৈরি হয়, মানে কয়লা ডাইরেক্ট, ওই যেরকম অনেক জায়গায় আমরা দেখতে পাই রাস্তায় রুটির দোকান আছে, সেখানে কয়লার উনুন জ্বালিয়ে রুটি সেঁকে বা ভেজে যা বিক্রি করা হচ্ছে, রুটি সেঁকে ভাজে না, তো সেক্ষেত্রে কয়লা কিন্তু ফাইনাল গুডস। ইন্টারমিডিয়েট গুডস মানে কি? দ্যাট ক্যান ট্রান্সফর্ম ইন্টু অ্যানাদার প্রোডাক্ট, দ্যাটস ওয়াই the coal is called intermediate goods in that sense. If the coal is used as a fuel for final use, মানে fuel for cooking, that is the final use. There will be no other element or no other thing is produced from that. এর হচ্ছে ছাই। ছাই মার্কেটে বিক্রি হয় না, ছাই অমনি ডিসপোজ করে দেওয়া হয়। তারপরে যেমন ধরুন ইন্টারমিডিয়েট গুডস এর মধ্যে আপনি বলতে পারেন স্টিল। এবার আপনি আমাকে বলুন এক্সাম্পল, স্টিলটা কিভাবে ইন্টারমিডিয়েট গুডস আর স্টিলটা কিভাবে ফাইনাল গুডস হতে পারে বলুন। স্টিল ইন্টারমিডিয়েট গুডস কেন বলছি? কেউ একজন, এনিবডি, এনিওয়ান। স্যার স্টিল থেকে জানলা ফালা তৈরি করলাম, বাসন তৈরি করলাম, বা স্টিল থেকে গাড়ি বা লোহার ব্রিজ, এসব গুলো। বলুন আর কেউ কিছু বলছেন? স্যার স্টিল যদি কিনে আমি জানলা ফানলা দরজা ফরজা চুরি করতে পারি, আর স্টিল ধরুন বিভিন্ন কোম্পানি যেমন কিনে নিচ্ছে, যেমন ধরুন গোদরেজ, সে ধরুন একটা বিশাল প্রোডাকশনে আলমারি বানাচ্ছে, আলমারি বানানোর পরে সেটা একটা ফাইনাল প্রোডাক্ট হিসাবে মার্কেটে সেল করছে, সেটা তার অ্যামাউন্ট অফ ভ্যালুটা অনেক বেশি হয়ে যাচ্ছে। ঠিক ঠিক ঠিক, গোদরেজ আলমারি স্টিলেরই হয়, ঠিক। তাহলে স্টিল একটা ইন্টারমিডিয়েট গুডস, তেমনি স্টিল ফাইনাল গুড হিসাবেও একটা দুটো উদাহরণ আপনারা যদি চিন্তা ভাবনা করেন, স্টিল থেকে আর কিছু করা হচ্ছে না, সেরকম কিছু একটা এক্সাম্পল যদি পান, ভাবনা চিন্তা করতে হবে, আমারও এখন মনে পড়ছে না। তাহলে বোঝা গেল আমি যেটা বলতে চাইছি। এইবার ফাইনাল গুডস এর দুটো ভাগ আছে। এই তীর চিহ্নটা একটু মুছে দিই না, থাক এটা, নাহলে গোলমাল না হয়ে যায়, জাস্ট একটু সাবধানে করবে না। ফাইনাল গুডস দু রকম হয়, একটা হচ্ছে কনজাম্পশন, আর একটা হচ্ছে ক্যাপিটাল। ফাইনাল গুডস দু রকম হয়, একটা হচ্ছে কনজাম্পশন পারপাস, আর একটা হচ্ছে ক্যাপিটাল পারপাস। এইটাও খুব সুন্দর উদাহরণ রয়েছে আমার কাছে, এবং আমার কাছে মজার বিষয় মনেও আছে। তা আমরা একটু এখানে একটা দাগ দিয়ে দিই নাকি বোঝার জন্য, না একটু বেশি হয়ে গেল, থাক দাগ দিতে হবে।
যেমন ধরুন একটা ওয়াশিং মেশিন, আচ্ছা বলুন ওয়াশিং মেশিনটা কি ফাইনাল গুডস না ইন্টারমিডিয়েট গুডস? ফাইনাল গুডসই হবে, কারণ স্যার এটাকে পরে আর ইউজ করা যাবে না। মানে ওয়াশিং মেশিন দিয়ে কিছু করা যাবে, বাট ফাইনাল স্যার। ডেফিনেটলি এটা তো ফাইনাল গুডস এর আন্ডারই পড়ছে। আমরা জিজ্ঞেস করছি এটা কনজাম্পশন গুডস না ক্যাপিটাল গুডস। প্রথমে আপনাদের ক্যাপিটাল গুডস এর একটা তিনটে সুসূত্র বলে দিই, হ্যাঁ, ক্যাপিটাল গুড। নালে স্যার এটা ক্যাপিটালসই হবে, ক্যাপিটালস হবে এটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যারা উত্তর দিলেন তাদের খুব অসংখ্য ধন্যবাদ। ভুল হোক ঠিক হোক উত্তরটা দিন, অনেক উন্নতি হবে। কোন দ্রব্যকে ক্যাপিটাল গুডস বলবো যদি, এক নম্বর পয়েন্ট হচ্ছে ইনপুট দ্রব্য হিসাবে ব্যবহৃত হয় অন্য দ্রব্য তৈরি করতে। অন্য দ্রব্য বা পরিষেবা, শুধু দ্রব্য লিখলে সঠিক হবে, অন্য দ্রব্য বা পরিষেবা তৈরি বা দিতে। ঠিক আছে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে দ্রব্যটি ম্যানমেড প্রক্রিয়ার দ্বারা উৎপাদিত। এবার যদি ধরুন আপনি বলে বসেন স্যার জমি, জমি তো ম্যানমেড নয়, জমি ন্যাচারাল রিসোর্সেস। আচ্ছা, তারপরে হচ্ছে তিন নম্বর হচ্ছে ইনপুট হিসাবে ব্যবহার করার সময় বা ব্যবহার করার পরেও ইনপুট দ্রব্যটি হারিয়ে শেষ হয়ে বা পরিবর্তিত হয়ে যাবে না। সবাই বুঝতে পারছে এই কোন দ্রব্যকে ক্যাপিটাল গুডস কেন বলবো? যদি এইটাও পারলে স্ক্রিনশট নিয়ে নিন বা খাতায় লিখে নিন, এই দুটো রেফারেন্স খুব লাগবে আজকে, অন্তত আজকের এই ক্লাসটায়। ক্যাপিটাল গুডস কোন দ্রব্যকে আমরা তখনই বলবো যখন সেটা মানুষ দ্বারা কোনো পদ্ধতির দ্বারা উৎপাদিত হচ্ছে, ম্যানমেড প্রসেস। ইনপুট দ্রব্য হিসেবে ব্যবহার হচ্ছে অন্য একটি পরিষেবা বা দ্রব্য তৈরি করতে, পরিষেবা দিতে বা দ্রব্য তৈরি করতে। 3 নম্বর হচ্ছে ইনপুট হিসেবে যখন আমরা ব্যবহার করব, while using it as an input it should not get lost, dissolved or consumed or transformed। বাংলায় লিখেছি পরিবর্তিত, যদি বলেন ইংলিশেও লিখে দিতে পারি। ইংলিশে লিখতে হবে না, টাইমটা ওখানে একটু বেশি যাবে। সবাই বুঝতে পারছেন ক্যাপিটাল গুডস এর তিনটে শর্ত। এবার বললেন স্যার এই তিনটে শর্তকে এই অর্থনীতিবিদরাই করেছে, আমরা তো ওদের থেকে কপি করে চালাচ্ছি, আমি কি আর এসব শর্ত বানাতে পারি? তাহলে ইনপুট দ্রব্য হিসাবে ব্যবহৃত হবে অন্য দ্রব্য বা পরিষেবা তৈরি করতে বা দিতে, দ্রব্যটি ম্যানমেড প্রক্রিয়া দ্বারা উৎপাদিত হতে হবে এবং ইনপুট হিসাবে ব্যবহার করার সময় বা পরে ইনপুট দ্রব্যটি হারিয়ে বা শেষ হয়ে বা পরিবর্তিত হয়ে বা ডিজলভ হয়ে বা কনজিউম হয়ে যাবে না। কনজিউম মানে শেষ, আমি এখানে কনজিউমটা লিখে দিয়ে, কনজিউম, ট্রান্সফর্ম আর লস্ট। ঠিক আছে, তাহলে এই সংজ্ঞাটা আপনি হয় লিখে নিয়েছেন বা স্ক্রিনশট নিয়ে নিয়েছেন। এবার আপনি আমাকে বলুন ওয়াশিং মেশিন এই তিনটে শর্ত পূরণ করছে? স্যার আরেকবার ওই লেখার জায়গাটা আনুন একবার স্ক্রিনের সামনে।
এনেছি। হ্যাঁ স্যার, করছে তো তিনটে করছে স্যার। পরিষেবা দিচ্ছে, ম্যানমেড মানে মানুষ দ্বারা তৈরি এটা। আর এটা স্যার ওয়াশিং মেশিন সার্ভিসটা নেওয়ার পর স্যার আর তো স্যার ওয়াশিং মেশিন থেকে যাচ্ছে, মানে পরিবর্তিত হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার কি বহু বছর ব্যবহার করার পরে ওয়াশিং মেশিন খারাপ হয়ে যাচ্ছে, সেটা কিন্তু লস্ট বা ট্রান্সফর্ম বলবো না, সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন কনসেপ্ট আলাদা, ওটা ক্ষয়ে যাচ্ছে কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে না বা ধ্বংস হয়ে যাচ্ছে না, মানে জিনিসটা ওয়াশিং মেশিনই থাকছে। এবার আপনি বলেন স্যার যদি মিনিস্টার কম্প্রেসার খারাপ হয়ে যায় তাহলে আর ও কি থাকলো, ওই কনসেপ্টটা আলাদা কিন্তু। হ্যাঁ, ওইটাকে এখানে ধরলে হবে না, আগেই বলে দিচ্ছি, ওটা সম্পূর্ণ আলাদা। ডেপ্রিসিয়েশন ইজ এ টোটাল ডিফারেন্ট কনসেপ্ট। ক্ষয় পেয়ে যাচ্ছে জিনিসটা, গাড়ির রাস্তায় চলছে, টায়ার ক্ষয়ে যাচ্ছে, ইঞ্জিন ক্ষয়ে যাচ্ছে, একটা দিন গাড়িটাকে ওই সেই ডাম্প ইয়ার্ডে ফেলে দেয়, সেটা ধ্বংস হয়ে গেল, না ওরকম ভাবে দেখলে হবে না, ওটা ডেপ্রিসিয়েশন আলাদা জিনিস। তাহলে ওয়াশিং মেশিনটাকে আমরা দেখতে পাচ্ছি ইনপুট হিসেবে ব্যবহার হচ্ছে কিসের জন্য? ওয়াশিং মেশিন কাপড় কাচায় ব্যবহার হয়, খুব ভালো কথা। তারপরে দেখুন দ্রব্যটি ম্যানমেড, ঠিক আছে, মানব নির্মিত, আর বলছে এটা খারাপও হচ্ছে না, ঠিকই থাকছে, তাহলে তিনটে শর্তই পূরণ হচ্ছে, এটা ক্যাপিটাল গুডস বলতে পারি, তাই তো? কিন্তু ক্যাপিটাল গুডস বা কনজিউমার গুডস এর মধ্যে ব্যাপারটা কি, ক্যাপিটাল জিনিসটা কি? ক্যাপিটাল গুডস হচ্ছে ফাইনাল গুডস, কিন্তু অনেক সময় ওয়াশিং মেশিনটা ইন্টারমিডিয়েটারি গুডস হিসেবে কাজ করে। একটা উদাহরণ দিন। ওয়াশিং মেশিন অনেক সময় ইন্টারমিডিয়েটারি গুডস হিসেবে কাজ করে। ইন্টারমিডিয়েটারি গুডস মানে কি, এইটা থেকে অন্য দ্রব্যে পরিণত হয়। বলে স্যার এটা তো বুঝলাম না, জিনিসটা বুঝিয়ে দিই। যখন ওয়াশিং মেশিন আপনি বাড়ির জন্য কিনছেন, বাড়িতে কিনছেন, কাপড় কাচ্ছেন, সেটা কনজাম্পশন পারপাসে ইউজ হচ্ছে। কিন্তু ওয়াশিং মেশিন আপনি কিনে ভাবলেন যেটা লন্ড্রি খুলবো, তাহলে ওয়াশিং মেশিনটা ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস নয়। ওয়াশিং মেশিন থেকে কাপড় কেচে সেইটাকে আপনি ইস্ত্রি করে বা কেউ ইস্ত্রি করে মার্কেটে লন্ড্রি বিজনেস চালাচ্ছে, তাহলে ওয়াশিং মেশিন তো সেক্ষেত্রে ফাইনাল গুডস হলো না, তখন ইন্টারমিডিয়েট গুডসে পরিণত হলো। এই একটা এক্সাম্পল কেন দিলাম, যাতে আপনি একটু চিন্তাটা করেন যে কোনো জিনিস ব্যবহারের উপর নির্ভর করে সেটা ফাইনাল বা ইন্টারমিডিয়েট গুডস বলা হয়, ইভেন ইফ দ্যাট ইজ এ ক্যাপিটাল গুডস। ক্যাপিটাল গুড সবসময় ব্যবহার হয় অন্য দ্রব্য বা পরিষেবা উৎপন্ন করতে। এই যে বলেছি না, ইনপুট হিসাবে দ্রব্য, ইনপুট দ্রব্য হিসেবে ব্যবহার হয় অন্য দ্রব্য বা পরিষেবা উৎপন্ন করতে। তাহলে ক্যাপিটাল গুডস তো ডেফিনেটলি আমরা যদি বাড়িতে ইউজ করি, ওয়াশিং মেশিন আমরা কাপড় কাচার জন্য ব্যবহার করছি। কেউ কিছু জিজ্ঞেস করছেন আমার মনে হলো, এক্সাম্পল গুলো এত তাড়াতাড়ি দিচ্ছি হয়তো কেউ বুঝতে অসুবিধা হচ্ছে, বলতে পারেন ওপেন, কারো কোনো সমস্যা হচ্ছে? স্যার জমিটার ক্ষেত্রে একটু বলুন না। হ্যাঁ, জমিটার ক্ষেত্রে হচ্ছে যে জমিটা আছে সেটার একটা রেন্ট দিতে হয়। আপনি শুনেছেন তো খাজনা? হ্যাঁ স্যার, হ্যাঁ শুনেছি। হ্যাঁ, এবার আপনি যদি জমি একটা কিনে নিয়েছেন, আপনি বলছেন যে আপনার পিতাশ্রী বা আপনি একটা জমি কিনেছেন, সেই জমিতে আপনি একটা হোম বানিয়েছেন, সেখানে আপনি থাকছেন। তা জমি তো আমি কিনে নিয়েছি, কিন্তু জমি কিনলেও আপনাকে একটা ভূমি কর দিতে হয়। আমি কিন্তু গৃহকরের কথা বলছি না, ভূমি কর দিতে হয়, যেটা খাজনা, যেটা হয়তো বছরে 5 টাকা 7 টাকা বা 10 টাকা হয়। যদি জমিটা আপনারই হবে তাহলে কর কেন দিতে হবে? যেমন ধরুন আপনি একটা মোবাইল ফোন কিনেছেন, আমাদের অনলাইন ক্লাস করছেন, মোবাইল ফোন কিনেছেন, তখন ট্যাক্স দিয়ে দিয়েছেন। এরপর কি প্রত্যেক মাসে আপনাকে সরকারকে বা প্রত্যেক বছর সরকারকে ট্যাক্স দিতে হয়? না, মোবাইল যখন কিনেছেন একবারই ট্যাক্স দিয়েছেন, একবারই হয়ে গেছে। কিন্তু যদি আপনি ভূমি কেনেন, ভূমি কিন্তু সরকার আপনাকে পুরোপুরি দেয়নি, ভূমির ওপরে সরকার আপনার থেকে খাজনা নিয়ে যাচ্ছে। সেরকম ভাবে শিল্পযাত্র বা শিল্পের ক্ষেত্রে ভূমিটাকে রেন্ট হিসেবে দেখা হয়। শিল্পের ক্ষেত্রে ভূমিটা রেন্ট হিসেবে দেখা হয়। আপনি দেখবেন বলেন না সরকার যে 99 বছরের জন্য লিজ দিলাম, কই বলে না তো কোম্পানিকে বেচে দিলাম। এবার 99 বছর পরেও সরকার ওখানে গিয়ে কোম্পানিকে বলবে না যে তুমি তোমার ফ্যাক্টরি তুলে দাও, সরকার আবার চুক্তি রিনিউ করবে, কিন্তু সরকার কোনোদিন বলে না যে আমরা জমি পুরো দিয়ে দিলাম। ওঠাবেও না, বিল্ডিং আপনি বানিয়ে নিয়েছেন, ফ্যাক্টরি বানিয়ে নিয়েছেন, সরকার বলছে ওকে স্যার, কিন্তু রেন্ট তো একটা সরকার নেবে, তো জমির একটা রেন্ট আছে। এবার ধরুন আপনি জমিটা কিনে নিয়েছেন, 5 বা 7 টাকা রেন্ট আপনি বছরে দিয়ে দিচ্ছেন, কিন্তু ওই যে জমিটা আপনি কিনেছেন, আপনি জমির মানে আপনি এন্টারপ্রেনিউয়ার, আপনি জমির মালিক, কিন্তু তাহলেও যে পয়সাটা আপনি দিয়েছেন জমি কেনার জন্য, সেটাই হচ্ছে আপনার রেন্ট।
জমির রেন্ট তো আপনাকে দিতেই হবে। কেন কি, আপনি যখন একটা ফ্যাক্টরি বানিয়ে দ্রব্য উৎপাদন করবেন আর মার্কেটে বিক্রি করবেন, আপনি কিন্তু টোটাল ইনভেস্টমেন্টের মধ্যে জমির দামটাও আপনি ধরবেন, যে জমি কিনেছি আমি 50 লাখ টাকা, ফ্যাক্টরি বসিয়েছি 50 লাখ টাকা, টোটাল 1 কোটি টাকা ইনভেস্টমেন্ট। এবার আমাকে টাকা তুলতে হবে যাতে 1 কোটি টাকাটা উঠে আসে, মানে আমার ঘরের টাকা উঠে আসে। বুঝতে পেরেছেন তো? তো জমির রেন্ট ওইভাবে হয়। এই ক্লাসটা যত এগোবে জিনিসটা আরো ক্লিয়ার হবে। আমি কি আপনার প্রশ্নের উত্তর দিতে পারলাম, নাকি আরো কিছু চিন্তা ভাবনা আছে, নাকি অন্য কিছু ভাবছিলেন? বলুন। হ্যাঁ স্যার বলেছেন। আমি একটা কথা জিজ্ঞাসা করছি, জমিটাকে কি ক্যাপিটাল গুডস বলা যাবে না? কারণ চাষ করতে গেলে জমিটা তো আগে প্রথমে ম্যানমেড মানে প্রক্রিয়ার দ্বারাই তো ওটা জমিটাকে তৈরি করা হচ্ছে, না তাই না, না? ওটা ন্যাচারাল রিসোর্সেস, কয়লা সেগুলোও দেখুন। ক্যাপিটাল গুডসের যে বর্তমান সংজ্ঞা, মানে হোয়াট ইজ ক্যাপিটাল, যেটা ইনফর্মাল সংজ্ঞা আমি আপনাদের বলে দিচ্ছি। ইনফর্মাল কেন বলছি, কেন কি এটা ফর্মাল সংজ্ঞা নয়। ইনফর্মাল পদ্ধতিতে ক্যাপিটাল গুডস বলা হচ্ছে এভরিথিং which has some value is called ক্যাপিটাল। ঠিক আছে, গুডসে যাচ্ছি না আমরা, ক্যাপিটাল। ক্যাপিটাল বলছি সম্পদ, মূলধন। এবার আপনারা যে সেন্সে ক্যাপিটাল বুঝছেন সেটা হচ্ছে ফিজিক্যাল ক্যাপিটাল। আপনাদের যেটা আমি পড়াচ্ছি সেটা হচ্ছে ফিজিক্যাল ক্যাপিটাল, মানে হচ্ছে ধরুন বিল্ডিং, চেয়ার, টেবিল, এগুলো হচ্ছে ফিজিক্যাল ক্যাপিটাল, যেগুলো আপনি ধরতে পারছেন। এমনকি কারেন্ট সেন্সে, মানে বর্তমান সিচুয়েশনে, মানি এটাকেও ক্যাপিটালের মধ্যে ধরা হচ্ছে। ম্যানমেড, অন্য উৎপাদন প্রসেসে ব্যবহার হয়, আর এটা লস্ট হয় না। বোঝা গেল? সুতরাং এটার না মানে ওরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুলের মধ্যে গিয়ে দেখলে হবে না জিনিসটাকে আপনাকে টু সাম লিমিটেড। আর এটা আজকে প্রথম ক্লাস করাচ্ছি, এই ক্লাসটা আপনি আগে কোনদিন করেননি। মোটামুটি ধরুন 30-35 ঘন্টা ক্লাস হওয়ার পর, মানে 1.5 ঘন্টা করে দিচ্ছি তো, একদিনে 3 ঘন্টা ক্লাস বা 4 ঘন্টা ক্লাস, এরকম ভাবে 7খানা অর্থনীতির ক্লাস হয়ে যাবে যখন, মঙ্গলবার 7টা অর্থনীতি ক্লাসের পর, যদিও এই ধরনের ক্লাসগুলো রোজ করা উচিত, কিন্তু কি করব, আমাদের তো অন্যান্য ক্লাস আছে, ওই জন্য 7খানা ক্লাস আমাদের 7 সপ্তাহ লাগবে। যদিও আমার ইচ্ছা ছিল 7টা ক্লাস 7 দিনে করলে ভালো হতো। তো 7খানা ক্লাস 7 দিনে করার, মানে 7 দিন করার পর, তখন গিয়ে আপনার কাছে এই ফিজিক্যাল ক্যাপিটাল, মানি, ইনফর্মাল এক্সাম্পল, এগুলো না সব একটা শেপ নেবে। বর্তমানে এখন আপনার অবস্থাটা হচ্ছে সেই লাভার মতো। সেই লাভাটা এখন ভূপৃষ্ঠ থেকে বেরিয়েছে, যে চারপাশে ছড়িয়ে বেড়াচ্ছে, কোনো শেপ নিতে পারছে না, বুঝতে পারছে না কোনটাকে জমির মধ্যে নেবো, জমিটাকে কেন ক্যাপিটালের মধ্যে নেবো না, তারপরে হচ্ছে জমির রেন্ট কেন দিতে হবে যদি আমি জমি কিনে ফেলেছি। এরকম অনেক এক্সাম্পল আছে, অনেক কিছু আছে যেগুলো না আপনার এই মুহূর্তে মাথায় এখন আসবে না। কিন্তু খুশির বিষয় হচ্ছে যে এটা আপনাকে রেকর্ডেড ফর্মে থাকছে। হতে পারে যে 7 সপ্তাহে 7টা ক্লাস আপনি পাচ্ছেন, কিন্তু 7টা ক্লাস 7 সপ্তাহে পাওয়ার পর যখন আপনি একটা করে ক্লাস পড়ার রেকর্ডিং গুলো দেখবেন, তখন জিনিসটা আরো একবার ক্লিয়ার হবে। আর এই জিনিস একবারে ঢুকবার নয়। যেহেতু অর্থনীতি পড়েছেন, এরকম ব্যাকগ্রাউন্ড যাদের রয়েছে তারা একবারে নিয়ে নেবে। এই আমাদের রিয়া ম্যাডাম বললেন যে তিনি এই জিনিসটা জানেন, উৎপাদন উপকরণ তিনি জিনিসটা জানেন, তার কাছে এটা গায়ে লাগবে না, সে একবার দুবারে বুঝে নেবে। কিন্তু যেহেতু আপনারা একবারও পড়েননি, প্রথম পড়ছেন, আর এটা একটু জটিল বিষয়, প্রথমেই বলে দিচ্ছি এটা একটু জটিল বিষয়, পে অ্যাটেনশন। পড়তে পড়তে মনটা অন্যদিকে চলে গেল, গঙ্গার কিনারে সন্ধ্যেবেলা ফুচকার দোকান বসতো এই লকডাউনে, মানে পড়ছেন আপনি, ক্লাসেই আছেন, শুনছেন, কিন্তু মনটা চলে গেছে ফুচকার দোকানে, একটা ফ্রি ফুচকা চাইলেও দিত। তো এই যে মনটা যদি হটকে যায় তাহলে বুঝতে পারবেন না। ঠিক আছে, আমরা একটু একটু করে এগোই, নাহলে না আচ্ছা এটা থাক, এটা এখানে থাক, এটা মুছবো না, এটা কাজে লাগবে। স্যার তাহলে একবার লিভ করছি, আমি স্ক্রিনটা দেখতে পাচ্ছি না একটু কিছু। আচ্ছা, সবাই দেখতে পাচ্ছেন না শুধু ম্যাডাম দেখতে পাচ্ছেন? হ্যাঁ, লিভ করে ঢুকুন আপনি, প্লিজ একটু ইনফর্ম করবেন। পাচ্ছি স্যার। আচ্ছা আচ্ছা, সবাই দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি স্যার। স্যার দেখতে ঠিক পাচ্ছি। হ্যাঁ, তো হয়তো ম্যাডামের কিছু একটা প্রবলেম হয়েছে ওইদিকে। তাহলে কনজাম্পশন, ফাইনাল গুডস দু রকম, একটা হচ্ছে কনজাম্পশন পারপাসে ইউজ হবে, একটা ক্যাপিটাল পারপাসে ইউজ হবে।
ক্যাপিটাল পারপাসে ইউজ কি হবে? ক্যাপিটাল গুডস কি? যদি সেটা অন্য দ্রব্য তৈরি হবে, তার মানে ক্যাপিটাল গুডস আর মেন্ট টু মেক অ্যানাদার গুডস আর সার্ভিসেস। ক্যাপিটাল গুডস আর মেন্ট টু মেক অ্যানাদার গুডস এন্ড সার্ভিসেস। যেমন ধরুন আমরা গুটকার মেশিন উদাহরণ দিই। গুটকার মেশিন বানানো হচ্ছে, কেউ না কেউ বানাচ্ছে। সেই গুটকার মেশিন দিয়ে গুটকা তৈরি হচ্ছে, সেই গুটকাটা আমরা বলি খাওয়া উচিত নয়, কিন্তু অনেকে কনজিউম করেন। দিয়ে সেই মুকেশ, যাকে আমরা বাঁচাতে পারিনি, সেই মুকেশ ওই খৈনি গুটকা খেয়েই সেটা গেল। খৈনি গুটকা না খেলে হয়তো কিছুদিন আরো টিকত। সিনেমার আগে যেটা দেখায়, খুবই দুঃখজনক ঘটনা। তাহলে এই যে খৈনি গুটকা, এগুলো কি? কনজিউমার গুডস। কেন আপনি কনজাম করছেন, ভোগ ব্যয় করছেন। ক্যাপিটাল গুডস, ক্যাপিটাল গুডস হচ্ছে গুটকা তৈরির মেশিনটা। তাহলে গুটকা তৈরির মেশিনটা কোনো না কোনো ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রিতে তৈরি হয়েছে, তাহলে সেই ইন্ডাস্ট্রি হচ্ছে ক্যাপিটাল গুডস ইন্ডাস্ট্রি। তার মানে যে ইন্ডাস্ট্রি অন্য যন্ত্রপাতি বা দ্রব্য সামগ্রী তৈরি করে, যেটা দিয়ে অন্য কিছু তৈরি হবে, তাকে ক্যাপিটাল গুডস বলে। এবার আমরা শুভ্র রয় চৌধুরীর কাছে জিজ্ঞেস করবো, কিছু ক্লিয়ার হলো আগের বারের থেকে, নাকি সেমই রয়েছে? না স্যার, বেটার বেটার। যাকে সবার সামনে আপনি আমাকে ছোট করতে চাইছেন না, ভালো হলো। যে না স্যার, আগের বারের মতন অবস্থা, কিছুই বুঝতে পারিনি। হবে হবে, 2-4 বার শোনার পর সবই ক্লিয়ার হয়ে যায়। তো দেখুন, কনজাম্পশন গুডস এর আবার 3 রকমের ব্যাপার আছে। এক হচ্ছে ডিউরেবল গুডস, একটা হচ্ছে নন ডিউরেবল, আর হচ্ছে সার্ভিসেস। ডিউরেবল মানে কি? মোর দ্যান টেকসই। 3 ইয়ার্স। ঠিক, যে দ্রব্য 3 বছরের বেশি ব্যবহার আপনি করছেন সেটা ডিউরেবল গুডস। যেটা লেস দ্যান 3 ইয়ার্স, যেটা দ্রব্যটা 3 বছরের কম ব্যবহার হচ্ছে, সেটা হচ্ছে নন ডিউরেবল গুডস। এবার আপনি বুঝতেই পারছেন। আর সার্ভিসেস আপনি তো জানেন, আমি টিচিং দিচ্ছি, বা কেউ ইলেকট্রিসিটি সার্ভিস দিচ্ছে, আদারওয়াইজ আরো কেউ মোবাইল সার্ভিস দিচ্ছে, ওগুলো সার্ভিসেস, সেটা আপনি জানেন। তো দেখুন, এই যে দ্রব্যগুলো, আপনি একটা টিভি কিনলেন, 3 বছরের বেশি চলবে, একটা বাইক কিনলেন, এই চলবে। কিন্তু ক্যাপিটাল গুডস কি? কখনো কনজিউমার গুডস বা কনজাম্পশন গুড হিসাবে, যেমন ধরুন আমরা ওয়াশিং মেশিন, যেটা একটু আগে উদাহরণটা দিয়েছিলাম, ওয়াশিং মেশিন, ওয়াশিং মেশিন, হোয়াট ইজ দিস? দ্যাটস এ কনজাম্পশন পারপাস। কিন্তু ওয়াশিং মেশিনটা নিয়ে যখনই আপনি লন্ড্রির ব্যবসা খুলছেন, বা কেউ, আপনি মানে পার্সোনাল নেওয়া দরকার নেই, কেউ লন্ড্রির ব্যবসা খুলছে, তখনই সেটা হয়ে যাচ্ছে, ওয়াশিং মেশিনটা তখন হয়ে যাচ্ছে ক্যাপিটাল গুডস এ পরিণত হচ্ছে, ইভেন ইফ দ্যাট ওয়াজ মেন্ট ফর কনজাম্পশন। আমরা বিভিন্ন সেই আমেরিকার সেই ইংলিশ সিনেমা যেগুলো হয়, সেই ইংলিশ সিনেমাগুলোতে আমরা দেখি, ওরা দেখায় হচ্ছে কোনো একটা জায়গা গিয়েছে, সেখানে বড় বড় ওয়াশিং মেশিন বসানো আছে, লোকে বোধহয় $1 বা 10 সেন্টের কয়েন বা 25 সেন্টের কয়েন দিয়ে দিচ্ছে, মেশিনের মধ্যে গিয়ে জামাটা ঢুকিয়ে দিচ্ছে, অটোমেটিক কাঁচা হয়ে যাচ্ছে, লোকে নিজে পরে শুকিয়ে নিজেই চলে যাচ্ছে, মানে সেলফ সার্ভিস। যেরকম আপনি বড় বড় শপিং মলে গিয়ে নিজের পছন্দের দ্রব্যটা নেন, যে কাউন্টারে গিয়ে বিলিং করেন, ঠিক ওরকম ভাবে আর কি, নিজেই জানিয়ে জামা কাপড় কিছু ফেলে। আমরা আমাদের ভারতবর্ষে দেখিনি, মানে ওইসব ইংলিশ সিনেমাতেই দেখেছি, যা জ্ঞান সিনেমা দেখে আমার। তো ঠিক আছে, সার্ভিসের মধ্যে এডুকেশন। যেমন ধরুন ক্যাপিটাল গুডসের যদি একটা উদাহরণ দিই, ট্র্যাক্টর। ট্র্যাক্টর ক্যাপিটাল গুডস কিরকম ভাবে? এটা কি 3টে শর্ত পূরণ করছে? একটু দেখে বলুন না আমাকে। ডাজ ট্র্যাক্টর কনফার্ম উইথ দ্য 3? হ্যাঁ স্যার, করছে। আপনার 3টে হচ্ছে এটা, মানে সব পরিষেবা দিচ্ছে ম্যানমেড, আর ট্র্যাক্টর পরিষেবা ট্র্যাক্টর থেকে যায়। ট্র্যাক্টর দিয়ে ইনপুট হিসেবে ব্যবহার করে কি উৎপাদন করছি আমরা? স্যার আপনার ওই চাষবাস করছি, জমিতে চাষ করছি, মাল বইছি, ফসল উৎপাদন করতে ইউজ করছি। ঠিক ঠিক, ছেলে মেয়ে কতটা বুঝেছে এবার আবার টের পাওয়া যাবে। ম্যানুয়ারিং করতে এবার কাজ চলছে লাগে। কোচিং সেন্টার, এবার চলছে কোচিং সেন্টার। কোচিং সেন্টারে টেবিল, চেয়ার, এইসবগুলো তো আছে, ঠিক আছে। এবার লাইট লাগবে কি লাগবে না? ডেফিনেটলি লাইট লাগবে। ঘর যদি অন্ধকার হয়ে যায়, চারপাশে আমরা জানলা বন্ধ করে দিয়েছি, লাইট লাগবে। এবার সন্ধ্যেবেলায় পড়েছি, লাইট লাগবে।
এবার আমাকে বলুন লাইটটা কি জিনিস, ক্যাপিটাল গুডস অর নট? লাইট মানে আমি আলোর কথা বলেছি, লাইট মানে স্যার ওই আমি ফিলিপসের 5 ওয়াটের টিউব কিনেছি, আমি টিউবটার কথা বলছি না, ফ্লুরোসেন্ট ল্যাম্পের কথা বলছি না, বাল্বের কথা বলছি না, আমি বলছি লাইট বা আলো। তাহলে তো স্যার হবে না, কারণ ম্যানমেড। আচ্ছা, তো এবার দেখি বাকিরা কি বলছে। হ্যাঁ স্যার, আলো তো কনসাম্পশন হবে স্যার। আচ্ছা, যারা বলছেন আলো কনফার্ম হবে আর যারা বলছেন আলো কনফার্ম হবে না, কেউ বলুন যে কেন হবে আর কেন হবে না। ক্যাপিটাল গুডস আলো বলবো কি বলবো না? স্যার আপনি তো আলোটাকে কোচিং সেন্টারে ইউজ করাচ্ছেন, সেটা তো একটা বিজনেসের কাজে আপনি লাগাচ্ছেন। স্যার আলো পার্টিকুলারলি ম্যানমেড ন্যাচারাল থিং। না, যেহেতু আমরা ইলেকট্রিসিটি ব্যবহার করে আলোটা তৈরি করছি, সূর্যের আলো আমরা নিচ্ছি না, সেই হিসাবে আমরা ওই সেন্সে জিজ্ঞেস করছি আলো বা লাইটটাকে আমরা ক্যাপিটাল গুডস বলবো কি বলবো না? ওটা ক্যাপিটাল গুডস বলবো স্যার, এই কারণে কারণ ওটা থেকে ওটা একটা ব্যবসার জন্য ব্যবহার করা হচ্ছে, মানে টেবিল চেয়ার যা যা ব্যবহার হচ্ছে সেগুলো সবই সেগুলো থেকে আর একটা কিছু মানে পাওয়া যাবে আর কি, একটা সার্ভিস দেওয়া হচ্ছে, সেই জন্য ওটাকে ক্যাপিটালের মধ্যেই ধরা হবে। এটা একটা ইনপুট হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং আপনি বলছেন যে এটা ক্যাপিটাল গুড হিসেবে ব্যবহার হবে। আচ্ছা, দ্রব্যটি ম্যানমেড, কিন্তু আলো ম্যানমেড কিভাবে হচ্ছে এইটা আমাকে যদি বোঝান। আমি কিন্তু টিউবলাইটের কথা বলছি না, ওই এলইডি টিউবলাইট যেটা আমি কিনেছি 550 টাকা দাম নিয়েছে, আমি ওটার কথা বলছি না, কিন্তু আমরা বলছি ওখান থেকে যে আলোটা উৎপাদন হচ্ছে সেই আলোটার কথা। স্যার আমরা যে লাইটটা পাচ্ছি সেটা তো স্যার কোনো থার্মাল প্ল্যান্ট থেকে আসছে। একদম সঠিক কথা বলেছে হচ্ছে মোশাররফ। আলোটা যেটা উৎপাদন হচ্ছে, ইলেকট্রিসিটিটা থার্মাল প্ল্যান্ট থেকে আসছে এবং সেখান থেকে আলো উৎপাদন হচ্ছে। ওই জন্য আমরা যখন একবার আলো উৎপাদন করছি তারপর আলোটা শেষ হয়ে যাচ্ছে কেন? তার কারণ হচ্ছে আমাদের প্রত্যেক মাসে ইলেকট্রিকের বিল দিতে হয়। প্রত্যেক মাসে আমাদের ইলেকট্রিকের বিল কেন দিতে হচ্ছে? যদি আমরা আলো উৎপাদন করছি এবং আলোটা খরচা না লাগে, তার মানে কি আলো যে সেকেন্ডে উৎপাদন হচ্ছে সেই সেকেন্ডে ইলেকট্রিসিটিটা কনজিউম হয়ে যাচ্ছে, তারপর পরের সেকেন্ডে আলোটা যদি জ্বলতে থাকে তার জন্য আরো ইলেকট্রিসিটি লাগছে, আরো ইলেকট্রিসিটি লাগছে। এই যেমন মোশাররফের বাড়িতে আজকে ইলেকট্রিসিটি নেই, তার ফলে সে কিন্তু আলো জেনারেট করতে পারছে না। আসবে কারেন্ট, তারপর ইলেকট্রিসিটি তার জ্বলবে, তারপর সে মোবাইলটা যদি চার্জ হয় তাহলে সে পুরো ক্লাসটা করতে পারবে, নাহলে তার ক্লাস মাঝখানে শেষ হয়ে যাবে। হ্যাঁ স্যার এমনি, হ্যাঁ আরেকটা যেমন যেমন আরেকটা সেন্সে হচ্ছে, যেমন স্যার যেমন মানে ইনভার্টারটা চলছে লাইট, হ্যাঁ সেটা তো কনজিউম হচ্ছে। হ্যাঁ, কিন্তু ইনভার্টারের চার্জ ওই যে বললাম চার্জ আপনাকে দিতে হবে ইলেকট্রিসিটির মাধ্যমে। এই সেন্সে স্যার ম্যানমেড, এটা স্যার আপনার ম্যানমেড হচ্ছে, মানে আমার টাকা খরচ করে আমি ইনভার্টারটাকে চার্জ করতে হচ্ছে। ঠিক, আর ইনপুট হিসেবে ব্যবহার করার পরে দ্রব্যটি হারিয়ে বা শেষ হয়ে যাবে না, কিন্তু আলোটা মোট কথা ব্যবহার হয়ে যাচ্ছে আর কি, এরকম ভাবে আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, এই এক্সাম্পল গুলো মানে আপনাকে পরীক্ষায় এত তো এক্সাম্পল দেবে না, জাস্ট আমি আপনার একটু ব্রেনের দুটো সেল যাতে আপনি একটু ব্যবহার করেন, একটু চিন্তা করেন, সেই জন্য করছি। এবার এগুলো আমরা প্রত্যেকে পার্ট বাই পার্ট জিজ্ঞেস করতে পারতাম, কিন্তু সমস্যা হচ্ছে একটা ঝড়ের থ্রেট রয়েছে, প্রত্যেকের ওপিনিয়ন নিয়ে তার ব্যাখ্যা যদি আমি শুনতে যাই, যেটা আমার উচিত করা, কিন্তু তাহলে আজকে ক্লাসটা হয়তো আরো লম্বা হয়ে যাবে, ঝড় এসে গেলে ক্লাসটা শেষ করতে পারবো না, যে টপিকগুলো বলতে চাইছি বলতে পারবো না। ওই জন্য আমরা এই এক দুজনের কথা শুনে স্কিপ করলাম, নাহলে এটা প্রত্যেকের মতামতটা নেওয়া দরকার, সে কি চিন্তা করছে, সে কি ভাবছে, তার ভাবনার প্রসেসটা কি, এটা কিন্তু আমাদের টিচার হিসেবে আমাকে জানা উচিত ছিল, কিন্তু কিছু করার যাচ্ছে না আজকের জন্য। স্যার এটা কি ম্যানমেড বলা যাবে না? ম্যানমেড, এটা তো ম্যানমেড প্রক্রিয়ার দ্বারাই উৎপন্ন হচ্ছে। হ্যাঁ, তো ম্যানমেড প্রক্রিয়া দ্বারাই তো উৎপন্ন হচ্ছে, ঠিকই তো, ইলেকট্রিসিটি জেনারেট হচ্ছে ইলেকট্রিসিটি দ্বারাই চলছে, তো সুতরাং এটা তো ম্যানমেড হিসেবে আমরা বলতেই পারি। এই জিনিসগুলো না একটু কনফিউজিং, মানে প্রথম 2-3 বার শুনে আমারও একটু কনফিউশন লেগেছিল, তারপরে দেখলাম আস্তে আস্তে জিনিসগুলো। তারপরে যেমন ধরুন চা, এবার বলুন এটা কি গুডস? ওটা কনজিউম করা হয়, ওটা কনজাম্পশনের জন্য ব্যবহার হয়। আর কেউ? স্যার আমি যদি একটা চায়ের দোকান খুলি, হ্যাঁ নিয়ে স্যার আমি সেইটা তো ক্যাপিটাল একটা হচ্ছে। ঠিক,
যখন আপনি টি শপ খুলছেন বা ক্যাফে কফি ডে সিসিডি, সেটা কি হচ্ছে, সেটা কফিটা বা চাটা সেটা ফাইনাল গুডস কখন, যখন আপনি বাড়িতে ব্যবহার করছেন। আমি একদিন গেলাম, মোশাররফ আমাকে চা খাইয়ে বললো স্যার 20 টাকা দিন, কেন এই চায়ের দাম, তাহলে কিন্তু এইটা হয়ে যাবে। যেমন ক্যাফে কফি ডেতে আপনি যাচ্ছেন, আমি জানি মোশাররফ আমাকে টাকা নেবে না, এমনি চা খাইয়ে দেবে, আমি জানি, ভাত চা তো খাইয়ে দেবে। তো এবার কনজামশন যখন আপনি আপনার বাড়িতে করছেন তখন সেটা কনজিউমার গুডস হিসেবে ব্যবহার হচ্ছে। যখন সেটা আপনি চায়ের দোকানে ব্যবহার করছেন, চা উৎপাদন করে আপনি সেটাকে বিক্রি করছেন, স্যার দুটোই তো চা, হ্যাঁ, কিন্তু একটা বিক্রি করে যে পয়সা আসছে, আর একটা বিক্রি হচ্ছে না, আর একটা শুধু আপনি কনজিউম করে নিচ্ছেন। ওই কারণে আমরা চাকে যেমন যখন চাটা ব্যবহার হচ্ছে তখন সেটা মানে টি হিসাবে বিক্রি হচ্ছে, তখন ইন্টারমিডিয়েট গুডস, আর যখন এটা পুরোপুরি খেয়ে নিচ্ছি তখন ফাইনাল গুডস। তেমনি ভাবে কনজামশন পারপাসে হচ্ছে ক্যাপিটাল গুডস হিসাবে। এবার ক্যাপিটাল কনজিউমশন এই ব্যাপারগুলো এত বেশি মাথার মধ্যে ঘুরবে যেটা সমস্যা হয়ে যাবে, ক্রিয়েট করবে। তো ওই জন্য মাথায় এটা রাখতে হবে, ফাইনাল গুডস এর মধ্যে দু রকম হয়, একটা হচ্ছে ক্যাপিটাল যেটা অন্য জিনিস তৈরি করতে ব্যবহার হয়, আর কনজামশন গুডস মানে ফাইনাল বা এন্ড প্রোডাক্ট। যদিও ক্যাপিটাল আর কনজামশন দুটোই ফাইনাল গুডস এর মধ্যে পড়ে। যেমন ধরুন আমরা বলতে পারি নন ডিউরেবল গুডস এর মধ্যে এগ রোল, আপনি একটা এগ রোল কিনে খেয়ে নিলেন, বা চাউমিন কিছু খেয়ে নিলেন, এরকম ভাবে। দিক থেকে মানে একটুখানি টানাটানি কাছাকাছি এসব হলেই সমস্যা। তারপরে যেমন ধরুন কোল, ইলেকট্রিসিটি, সেখান থেকে তৈরি হচ্ছে এডুকেশন। মানে ইলেকট্রিসিটিটা তো লাগবে, নাহলে আমি আপনাকে মোবাইলে বা কম্পিউটারে পড়াবো কি করে, ট্যাবে পড়াবো কি করে চার্জ না থাকলে। এইভাবে জিনিসটা আপনাকে বুঝতে হবে। তাহলে দিনের বেলা যতটা আমরা পড়েছিলাম, এবার এখান থেকে পড়ি। Two types of goods are produced in every country, বা ইন না লিখে বাই এভরি কান্ট্রি বললেও একই ব্যাপার, মানে প্রত্যেকটা দেশের দ্বারা দু ধরনের দ্রব্যই তৈরি হয়। একটা হচ্ছে কি, একটু আগেই বলছিলাম, কনজামশন পারপাস, আর হচ্ছে ক্যাপিটাল পারপাস। প্রত্যেকটা দেশের সরকার তৈরি করুক, প্রাইভেট সেক্টর তৈরি করুক, হাউস হোল্ড সেক্টর তৈরি করুক, বা যেই তৈরি করুক, তাহলে এই দুটো দ্রব্য, এই দু ধরনের দ্রব্যই, এই দুই ধরনের দ্রব্যই চারটি সেক্টর কেনে। চারটি সেক্টর কোনটা? এই চারটি সেক্টর। প্রত্যেকটা দেশে কি কি তৈরি হয়? প্রত্যেকটা দেশে তৈরি হয় দু ধরনের দ্রব্য, হয় সেটা কনজিউমার গুডস হবে, মানে সেটাকে কনজিউম করে ফাইনাল প্রোডাক্ট মানে শেষ, ওর আর দ্বিতীয় ব্যবহার নেই, অথবা সেটা ক্যাপিটাল গুডস হবে। ক্যাপিটাল গুডস মানে কি, সেটা থেকে আরো কিছু তৈরি হবে, বা সেটা ধ্বংস হয়ে যাচ্ছে না, ব্যবহার করা যাচ্ছে, এই ধরনের যে শর্তগুলো রয়েছে। চারটে সেক্টর দিনের বেলা আমরা বলেছিলাম, একটা গভর্নমেন্ট সেক্টর, একটা প্রাইভেট সেক্টর, একটা হাউস হোল্ড সেক্টর, আর একটা হচ্ছে এক্সটার্নাল সেক্টর, বিদেশি বাণিজ্য, বিদেশি ইম্পোর্ট এক্সপোর্ট, এই সমস্ত কিছু। তো অর্থনীতিতে, প্রত্যেকটা দেশের অর্থনীতিতে দ্রব্য সামগ্রী উৎপন্ন হয় দু ধরনের। একটা হচ্ছে কনজামশন, আর একটা হচ্ছে ক্যাপিটাল। এই দুই ধরনের দ্রব্যই চারটি সেক্টর কেনে। তো এবার আমরা প্রথমে আসি প্রাইভেট সেক্টর। গভর্নমেন্টও আসবো, হাউস হোল্ডও আসবো, এক্সটার্নালও আসবো, সবই আসবো। এবার আপনি আমাকে বলুন, প্রাইভেট সেক্টর কি ধরনের দ্রব্য কেনে? কনজামটিভ or capital or consumptive
প্লাস ক্যাপিটাল। বলুন দেখি আপনারা কিতনা বোঝা হয়। প্রাইভেট সেক্টর কোন ধরনের দ্রব্য কেনে বলুন? ক্যাপিটাল। স্যার ক্যাপিটালই প্রাইভেট হবে সেক্টর স্যার, কারণ সে তো স্যার কেন সার্ভিস ক্যাপিটালই হবে। কনজাম্পটিভ কেন কেনে না? অ্যাকচুয়ালি তার উদ্দেশ্য হচ্ছে মানে ম্যানুফ্যাকচারিং করে মালকে বিক্রি করা এবং সেখান থেকে রেভিনিউ জেনারেট করা। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। তারপরে হাউস হোল্ড সেক্টর। হাউস হোল্ড সেক্টরের ক্ষেত্রেও সেম প্রশ্ন, তারা কি কনজাম্পটিভ নাকি তারা ক্যাপিটাল নাকি তারা কনজাম্পটিভ প্লাস ক্যাপিটাল? স্যার হাউস হোল্ড সেক্টর কনজাম্পশনের জন্যই জিনিস কেনে। আচ্ছা, তারা ক্যাপিটাল দ্রব্য কেনে না? দেখা যাক আর কে কি উত্তর দিচ্ছে দেখি। এই কথাটা শোনা গেল না, আরেকবার রিপিট করবে। বলছি স্যার হাউস হোল্ড সেক্টর যেটা আছে দুটোই হাউস হোল্ড সেক্টর উনি বলছেন, আপনার নামটা বলবেন স্যার একবার? প্রণয় স্যার। প্রণয়, আচ্ছা। হাউস হোল্ড সেক্টর কনজাম্পটিভ আর ক্যাপিটাল দুটোর জন্য কিনছে আপনি বলছেন। দেখুন এই কনসেপ্টটা থাকা খুব বেশি দরকার। প্রাইভেট সেক্টর অলওয়েজ পারচেজ ক্যাপিটাল গুডস আর হাউস হোল্ড সেক্টর অলওয়েজ কনজাম্পটিভ গুডস। হাউস হোল্ড সেক্টর নেভার প্রাইভেট বাইজ এনি, সেক্টর কনজাম্পশনের জন্য কেনে, ক্যাপিটাল পারপাসেও কেনে। না কনজাম্পশনের জন্য কেনে না। উদাহরণ দিন, গিভ আস এক্সাম্পল। যেমন কোন একটা অফিসে কেউ যদি একটা ফ্রিজ কেনে, তো সেটা তো তার নিজের জিনিসপত্র কিছু খাবার দাবার জিনিস রাখার জন্যই কেনে। থাকে প্রায় প্রত্যেক অফিসেই ফ্রিজ থাকে, সেটা তো তারা কোনো জিনিস তৈরি করে বিক্রি করার জন্য কিনছে না। ওই জিনিসটাকে এর মধ্যে ধরা যাবে না। কিন্তু স্যার একটা তাছাড়া একটা করে বলি। বলুন স্যার, বলুন স্যার, বলুন স্যার। মানে ম্যাডাম যেটা বলছে সেটা ঠিক, কিন্তু স্যার আরেকটা ভাবুন, আপনি কোনো একটা কাপড় দোকানে গেলেন, সেখানে তো স্যার বিদ্যুৎ বা আপনার এসি সেই ভাড়াগুলো তো নিয়ে এসেছে, কর্মচারী ভাড়া সেগুলো তো স্যার মানে লাভের মধ্যে তুলে নিচ্ছে, তো সেটা তো ক্যাপিটালই হলো। ঠিক আছে। দেখুন রেফ্রিজার, এই ফ্রিজার বানান কি? FRIDGER, তাই তো? রেটার, রেফ্রিজারেটর যেটা আছে বানানটা বোধহয় ভুলই হলো। রেফ্রিজারেটর যখন কেনা হচ্ছে তখন কি নামে কেনা হচ্ছে? অফিসেরই রেফ্রিজারেটর, সেটা কি কেনা হচ্ছে নন্দ স্যারের নাম দিয়ে, নন্দ দত্ত লিখে কেনা হচ্ছে? না, কি লেখা হচ্ছে? নন্দ কোচিং সেন্টার। যখনই কোনো অফিস, কোনো সংস্থা, কোনো ফ্যাক্টরি ফ্রিজ কিনছে, তাতে খাবার, জল, বিস্কুট এসব রাখছে, ওই একটা এক্সাম্পল কিন্তু এরকম ভাবে, জাস্ট ওই একটাই এক্সাম্পল আছে যেটা কনজাম্পটিভ পারপাসে ইউজ করা হচ্ছে, কিন্তু ওটা কনজাম্পটিভ প্রোডাক্ট হিসাবে আসবে না, ওটাকে আপনাকে নিতে হবে ক্যাপিটাল প্রোডাক্ট হিসাবে। ওইটা কেনা হচ্ছে কোম্পানির ভাউচার দিয়ে, কোম্পানির নামে কেনা স্যার হচ্ছে। অ্যাকচুয়ালি কোম্পানি যখন কিনছে স্যার, কোম্পানি তার জিএসটি ইউজ করছে, কোম্পানিতে সেখান থেকে প্রত্যেক বছর জিএসটি কোম্পানির নামেই তো কেনা হচ্ছে এবং কোম্পানি থেকে জিএসটি অ্যাপ্লাই করে তার রিটার্নটাও তো নিচ্ছে, অর্থাৎ কোম্পানির নামেই হবে, ক্যাপিটাল হিসাবেই তো কিনছে কোম্পানি। কোম্পানি ওটা ক্যাপিটাল হিসাবে, ইভেন ইফ ওটা ওরা কনজাম্পশন পারপাসে ইউজ করে, আমি না বলছি না। হ্যাঁ, যেমন ধরুন হ্যাঁ। ওষুধের দোকানে রেফ্রিজারেটর ওরা কেনে, তার মধ্যে 2 বোতল জলও রাখে। এখানে আমার বন্ধুর দোকান আছে, 2 বোতল জলও রাখে, মাঝে গরমকালে বসে বসে বার করে খাই, আমি জানি। তো আপনি বলেন স্যার 2 বোতল জল তো ব্যবহার করা হচ্ছে, কিন্তু ফ্রিজটা কেনা হয়েছে তার রায় অ্যান্ড কোম্পানি ওই নাম দিয়ে। ফ্রিজটা কিন্তু আমার বন্ধু নিজের নামে কিনে নি। এটা ওই হিসাবে আপনাকে দেখতে হবে। কোম্পানি, প্রাইভেট এন্টিটি, মানে এন্টিটি বলছি, ইন্ডিভিজুয়ালের কথা বলছে না, হাউস হোল্ড সেক্টরের কথা বলছে না। কোম্পানি কখনোই, এবার এইটা আপনি তর্ক করতে পারেন যে না স্যার অমুক বইতে আমরা পড়েছি, অমুক বইতে এইটা বলছে, অমুক বইতে বলা হচ্ছে যে না কনজাম্পটিভ গুডসও কেনে। তার কারণ ম্যাডাম যেহেতু ডাইরেক্ট একদম রেফ্রিজারেটরের উদাহরণ দিলেন, পুরো অর্থনীতিতে এইটাই একটা এক্সাম্পল আছে যেটা কোম্পানি কনজিউমার গুডস হিসাবে ব্যবহার করে।
এক্সাক্ট যখন এই উদাহরণে এসছেন তার মানে উনি এই জিনিসটা পড়েছেন কোথাও না কোথাও, কেন কি এই উদাহরণ আসবে না সাধারণ ছেলে মেয়েদের মাথায়, ঠিক আছে? তবে আমি আপনাকে বলছি আপনি যেটা জানেন সেটা ভুল স্যার জানেন, তা আমি এই বলছি না। রেফ্রিজারের মানে উদাহরণটা ঠিকঠাক বোঝা যাচ্ছে না। রেফ্রিজারেটরটাকে আপনি এই ধরুন, এই কি বলে ক্যাপিটাল গুডসই ধরুন, ইভেন ইফ মানে ওইটাই একটা এক্সেপশন হিসাবে আপনি বলতে পারেন, রেফ্রিজারেটরটা একটা এক্সেপশন হিসাবে ধরুন আপনি, কিন্তু এটাকে ক্যাপিটাল গুডসই ধরবেন। এমনি তো নর্মালি আপনাকে পরীক্ষায় জিজ্ঞেস করবে না যে কোম্পানিতে রেফ্রিজারেটর কিনেছে সেটা ক্যাপিটাল না কনজিউমার, এটা আপনাকে জিজ্ঞেস করবে না। সুতরাং যুক্তি আর তর্কের জায়গা আসবে না। আপনি যেটা মানে আমি সবাইকেই বলছি, এটাকে ডেফিনেটলি আপনি অফিসের এই একদম এক্সাম্পল, এইটা হচ্ছে একটাই পৃথিবীর এক্সাম্পল যেটা আমাকে ওই একমাত্র অর্থনীতির বা কমার্স পড়া ছেলে মেয়েরা দিতে পারে, আর কেউ দিতে পারে না, তার কারণ তারা এটা ফেস করে এসছে, ঠিক আছে? অফিসের এটা নেওয়া যাবে না, অফিসের এটা ক্যাপিটাল হিসেবেই আমরা নেব। তেমনি ভাবে আপনি এটাও তো বলতে পারেন যে এই যে হাউস হোল্ড সেক্টরে আমি কনজিউম করবো বলে ফ্রিজটা কিনেছি, কিন্তু সেখানে পেপসি কোকা কোলা রেখে ওই রাস্তার পাশে আমার বাড়ি, তো সেখান দিয়ে জানলা দিয়ে মাল বিক্রি করছি, তাহলে তো সেটা হাউস হোল্ড সেক্টরের ফ্রিজটাও তো তাহলে ক্যাপিটাল গুড। হ্যালো, বলুন স্যার। শুধু ফ্রিজ না, ধরুন কোনো একটা কোম্পানি তার ওই কর্মচারী থেকে কাজ দেয় মার্কেট থেকে টাকা, মানে যারা নেটওয়ার্কিং এ থাকে টাকা আদায় করার জন্য, তো সেটাও কিন্তু ক্যাপিটালের মধ্যেই পড়ে। সবই ক্যাপিটালের মধ্যেই যাবে, আমরা কখনোই কনজাম্পশনে বলছি না। এবারে বললেন স্যার গাড়ি তো কোম্পানির অফিসারকে নিয়ে আসছে দিয়ে আসছে, হ্যাঁ যেমন এখানে আমাদের একটা কি কলেজ যেন আছে, ইঞ্জিনিয়ারিং কলেজ, ওদের গাড়ি চলে যেত স্টেশনে, আগে স্টেশন থেকে ওদের কর্মচারীগুলোকে একসঙ্গে নিয়ে আসতো, ওটা তো কনজাম্পশন পারপাসে ইউজ হচ্ছে, কিন্তু না ওটাও ব্যবসা পারপাসেই আপনাকে ধরতে হবে, ঠিক আছে? ওটা ক্যাপিটাল। যখনই এই কনসেপ্টটা মাথায় রাখুন, যখনই কোম্পানি কিছু কিনবে, কোম্পানি কিছু করবে, সেটা কোম্পানির লোকেরা মানে হ্যাঁ বলুন। হ্যাঁ, আপনি যে গাড়ির কথাটা বললেন, যে বলছিলেন যে ক্যাপিটাল হিসেবে, তো হ্যাঁ ওটা তো মানে আপনি যে বললেন না যে ক্যাপিটাল গুডস বলার 3টে শর্ত, তো মানে সেই শর্ত হিসেবে দেখলে তো হ্যাঁ ক্যাপিটাল গুডস হিসেবেই হবে, যে ইনপুট দ্রব্য হিসেবে ব্যবহৃত হয়, মানে অফিসার বা যাকে হোক আনছে যাতে তিনি কাজটা করেন অন্য দ্রব্য তৈরি করতে, জিনিসটা ম্যানমেড আর শেষ অবধি হঠাৎ পরিবর্তিত হয়ে যায় না, তাহলে ওটা মানে এমনিই তো ক্যাপিটাল হিসাবে হওয়ার শর্তগুলো পূরণ করছে। সবই ঠিক আছে, কিন্তু এই জিনিসটা আমাকে বলতে হবে, ছেলেমেয়েরা যাতে জিনিসটা বোঝে। তাহলে হাউস হোল্ড সেক্টর কিন্তু অলওয়েজ কনজাম্পশন করে। এবার যদি কেউ ওই বললাম ওয়াশিং মেশিন কিনে পাড়ায় লন্ড্রির ব্যবসা শুরু করেছে, কিন্তু নর্মালি তাকে রেজিস্টার করতে হয় কোম্পানির নাম দিয়ে, যেটা লন্ড্রি সার্ভিসেস খুলেছি, কোম্পানির মানে সরকারের ঘরে কোম্পানির যেটা রেজিস্ট্রেশন অ্যাক্ট আছে তা দিয়ে রেজিস্ট্রেশন করতে হয়। কেউ করেনি, চুরি করে ব্যবহার করছে, কিন্তু তার মানে এই না যে সেইটা তার কনজাম্পশন গুডস হয়ে গেল, সেটা তখন ক্যাপিটাল গুডস হিসেবে ট্রিট হবে। রেজিস্ট্রেশন না করাটা কিছু করার নেই, এই দুটো জিনিস মাথায় রাখতে হবে। হ্যাঁ, যদিও এই নিয়ে তর্কের অনেক অবকাশ আছে, অনেক হয়তো বড় বড় অর্থনীতিবিদ লিখছে, কিন্তু আমি এটাই মনে করি যে কোম্পানি মানেই ক্যাপিটাল, কারণ কোম্পানি সবসময় প্রফিটের জন্য কাজ করে, আর হাউস হোল্ড মানে হচ্ছে কনজাম্পশন, হাউস হোল্ড প্রফিটের জন্য কাজ করে না। তারপরে এবার ধরুন গভর্নমেন্ট সেক্টর কি ধরনের জিনিস কেনে, উপরের এক্সাম্পলে স্যার গভর্নমেন্ট মানে হচ্ছে নন প্রফিট, যারা যাদের কাছে প্রফিটটা মূল কথা নয়, অতএব তারা দুটোই হবে আর কি, কনজাম্পশন দুটোই হবে। আচ্ছা উদাহরণ দিই, উদাহরণ দিয়ে বোঝাতে হবে তো। আপনি ঠিকই বলেছেন ম্যাডাম, ঠিকই বলেছেন, একদম ঠিক বলেছেন, গভর্নমেন্ট কনজাম্পটিভ আর ক্যাপিটাল দুটো রকমই কেনে। সিকিউরিটি ফোর্সেস ইউনিফর্ম, স্যার যেমন স্যার বিএসএনএল হতে পারে একটা, মানে ক্যাপিটাল হিসেবে ইউজ করছে, বা গভর্নমেন্ট সেক্টর গুলোতে চেয়ার টেবিল ইউজ হচ্ছে, সেটা তো তারা কনজাম্পশন হিসেবেই কিনেছে, তার থেকে তো তারা কোনো প্রফিট আর্ন করতে পারছে না। কাজ তো কিছু ওরা ওখান দিয়ে করছেই, কেন যদি চেয়ার টেবিলটা পিএসইউ তে ব্যবহার হয়, তখন পিএসইউ তে তো ব্যবহার করে কাজ হচ্ছে কিছু না কিছু, সেখান থেকে তো কিছু ইনকাম হচ্ছে, মাটিতে বসে তো হবে না। কিন্তু ইন জেনারেল দেখতে গেলে সব জায়গাতেই ব্যবহার হচ্ছে, যেমন স্কুলেও তো ব্যবহার হচ্ছে, কিন্তু সেখান থেকে তো আর ক্যাপিটাল, সেখান থেকে কোনো রেভিনিউ আসে না তাদের। তো আমরা এখানে একটা ডিফেন্সের এক্সাম্পল দিয়েছি, হ্যাঁ এখানে আমরা ডিফেন্সের এক্সাম্পল দিয়েছি,
কোথায় গেল? ঠিক, ও আচ্ছা, আমরা এখানে একটা ডিফেন্সের এক্সাম্পল দিয়েছি। কি সমস্যা হলো? নিতে পারছি না কেন? এখানে কি কিছু সমস্যা হলো? হ্যাঁ, এবার ঠিক আছে। তো ডিফেন্সের এক্সাম্পলটা আমরা দিয়েছি, তার কারণ হচ্ছে যাতে আপনি বুঝতে পারেন ডিফেন্সে যখন রাফায়েল যুদ্ধ বিমান কেনা হচ্ছে, এয়ারক্রাফট বা একটা ট্যাঙ্ক, সেটা একটা ক্যাপিটাল গুডস। স্যার ক্যাপিটাল গুডস কিভাবে? রাফায়েল ট্যাঙ্ক মানে কনজাম্পশন তো বুঝলাম, বা যেমন ধরুন বুলেট, ঠিক আছে, বুলেট, যে বুলেট ব্যবহার হচ্ছে খরচ হয়ে যাচ্ছে, ইউনিফর্ম পড়ছে খরচ হয়ে যাচ্ছে। এয়ারক্রাফট বা ট্যাঙ্ক কিভাবে ক্যাপিটাল গুডস, সেখান থেকে কিভাবে? কিন্তু ক্যাপিটাল গুডস এর যদি সংজ্ঞাটা আমরা দেখি, যেটা একটা ম্যানমেড পদ্ধতি, ইনপুট হিসেবে ব্যবহার করা হয়, পরে ইনপুটের পর হারিয়ে লস্ট বা কিছু হয়ে যায় না, দুটো শর্ত পূরণ করছে। 3 নম্বর হচ্ছে অন্য দ্রব্য বা পরিষেবা, মানে কি আমাদের সিকিউরিটি বা নিরাপত্তা দিতে। যদি ভারতের আকাশ সীমা নিরাপত্তা লঙ্ঘিত হয়, তাহলে এই যে যুদ্ধ বিমানটা আছে সেটা আকাশে উড়িয়ে আমাদের আকাশ সীমাকে রক্ষা করা হবে শত্রুপক্ষের বিমানকে। তার মানে কি এটা একটা ডিফেন্স পরিষেবা দিচ্ছে। ডিফেন্স তো আর কোনো মানে দ্রব্য হয় না, ডিফেন্স তো একটা সার্ভিস। বোঝা গেল? সবসময় এরকম না যে ওই পদ্ধতি দিয়ে সবসময় আমরা আমাদের প্রফিটেবল জিনিস তৈরি করব, না, পরিষেবাও হবে, এবং সেই পরিষেবাটা বিনা পয়সাতেও পরিষেবা হতে পারে। যদিও বিনা পয়সা হয় না, কিছু না কিছু ভাবে আপনি যখন কিছুই কেনেন তখন ইনডাইরেক্ট ট্যাক্স আপনার থেকে নেওয়াই হয়। সুতরাং কেউ ট্যাক্স দেয় না, এটা একদম ভুল কথা। ভারতে সবার থেকে ট্যাক্স নেওয়া হয়, গরিব হোক, ভিখারি হোক, যেই হোক, যখনই কিছু কিনছে তাকে ট্যাক্স দিতে হচ্ছে। আচ্ছা, 8:21 বাজে, একদম কথা নয়, ঝপঝপ করে শেষ করতে হবে। দেখুন, স্যার হ্যাঁ বলুন, পেট্রোলটা কি গুডস হবে? কোনটা? পেট্রোল বা ডিজেল? পেট্রোল। পেট্রোল যদি আপনি ওই যে বললাম, মানে যখন অয়েল মার্কেটিং কোম্পানি পেট্রোল কিনে পেট্রোল পাম্পে দিচ্ছে, তখন সেটা হয়ে যাচ্ছে। একটা ফোন এসে, আমি ওটা বলে দিয়ে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ভালো আছি এবং ক্লাস করাচ্ছি। আমি ক্লাস শেষ হয়ে গেলে পরে ফোন করে নিচ্ছি। সাইলেন্ট রেখেছি, তার মধ্যে লোকজন কতজন ফোন করেছে তো ঠিকও নেই, বোঝাও যায় না বাবা, 3-4খানা ফোন, যাকে ডিস্টার্ব হয় না। পেট্রোলটাও যখন ওরা কাঁচা তেল কিনে রিফাইন করছে, তখন ওটা পেট্রোলে বা হাই স্পিড পেট্রোল এসব পরিণত করছে। আর যখন আপনি কিনে বাইকে ভরে চালাচ্ছেন, তখন ফাইনাল গুডস হয়ে যাচ্ছে। আর সেটা যখন বাস ভরে চালাচ্ছে, সে তখন পরিষেবা দিচ্ছে, সেটা তখন ক্যাপিটাল গুডস হয়ে যাচ্ছে। যেভাবে দেখবেন পেট্রোলটা যেখানে ইউজ হবে তার উপরে, কয়লা যেখানে ইউজ হবে তার উপরে, ঠিক সেরকম ভাবে। সিম্পল জিনিস, বোঝা গেছে? এবার দেখুন, হ্যাঁ স্যার। উৎপাদন প্রক্রিয়ার দুটি উপাদান সরাসরি হাউস হোল্ড সেক্টর থেকে আসে। কি কি সেটা? কি কি উপাদান উৎপাদন প্রক্রিয়ার হাউস হোল্ড সেক্টর থেকে আসে? আমাদের রিয়া ম্যাডাম নিশ্চয়ই পারবে, বলুন শুনি। স্যার, এক হচ্ছে উদ্যোক্তা, দুই হচ্ছে শ্রমিক। 2 হচ্ছে শ্রমিক, এগুলো ওনারা পড়েছেন, ঠিক। একটা হচ্ছে গভর্নমেন্ট, একটা হচ্ছে হাউস হোল্ড, সরি এন্টারপ্রেনিউর, একটা হচ্ছে এখানে লিখে দিই, একটু বড় করে লিখে দিই, আর হচ্ছে লেবার। এটা ডাইরেক্ট আসে। আর ইনডাইরেক্ট উৎপাদন প্রক্রিয়ার আরো দুটো উপাদান কোথা থেকে আসে?
বলুন কেউ কেউ। অপর দুটি উপাদান। রেন্ট অ্যান্ড ইন্টারেস্ট। হ্যাঁ, না রেন্ট এন্ড ইন্টারেস্ট না, ওটা একটা হচ্ছে উৎপাদন প্রক্রিয়ার 4টি উপাদানের মধ্যে দুটো তো সরাসরি এখান থেকে আসছে, এন্টারপ্রেনিউয়ার আর লেবার আসছে হাউস হোল্ড সেক্টর থেকে। তাহলে অপর দুটো যে এলিমেন্ট আছে সেই দুটো কোত্থেকে আসছে? এই যে স্যার গভর্নমেন্ট রিসোর্স অ্যান্ড আর প্রাইভেট। হ্যাঁ স্যার দুটো থেকে গেল, ঠিক স্যার ঠিক বলে। কোত্থেকে আসছে বললেন আরেকবার? গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট। গভর্নমেন্ট প্রাইভেট কোন জায়গাটায় আসছে? মানে আপনি এখান থেকে বলছেন তো যে প্রাইভেট আর এই গভর্নমেন্ট এই সেক্টর হ্যাঁ থেকে হ্যাঁ। আসছে? না না, হুম। কনসেপ্ট ক্লিয়ার হয়নি। দেখুন এই জায়গাটা দেখুন, উৎপাদনের 4টে উপকরণ আছে, এন্টারপ্রেনিউয়ার আর লেবার হয়ে গেছে, এবার রিসোর্স আর ক্যাপিটাল কোত্থেকে আসছে? ওই দুটো ইনডাইরেক্টলি স্যার হাউসহোল্ড ক্যাপিটাল সেক্টর থেকেই আসছে। ও আপনি কি ইনডাইরেক্টলি ল্যান্ডের কথা ওইটা বলছিলেন? হাউসহোল্ড, হ্যাঁ ওইটাই তো বলছি, উৎপাদনের 4টে উপকরণ ছবি তুলে রাখতে বলেছি, খাতায় রাখতে বলেছি, যাতে বারবার রেফারেন্স গুলো আমাকে ওই স্ক্রিন তুলে তুলে দেখতে না হয়। উৎপাদনের উপকরণ মানে কি? মিনস অফ প্রোডাকশন। আপনাদের স্ক্রিনে ছবি নিয়ে রাখতে বলেছি কেন? এই বারবার যদি আমি কি তুলে তুলে দেখাই যে এটা এই ওই উৎপাদন উপকরণ, তাহলে তো পড়ানো হবে না। তাহলে মানে রিসোর্স অ্যান্ড লিখে নিন ক্যাপিটালের কথা খাতার মধ্যে। বলছেন তো? ইনডাইরেক্টলি হাউসহোল্ড সেক্টর থেকেই আসে। স্যার টাকা যেটা ব্যবসা শুরুতে ইনভেস্ট করতে হয় সেটা কিছুটা হয়তো ঘর থেকে দিতে, কিন্তু ব্যাংক থেকেও তো নেওয়া যায়, তাহলে সবটা কি ঘর থেকে দিতে হচ্ছে? আসছি আসছি সব আসছে, ক্লিয়ার হয়ে যাবে। এবার দেখুন, স্যার উপরের একটা লাইনটা না ফার্ম, একটু দেখতে পেলাম না। হয়েছে? দেখে নিন, একটা ফার্ম বা কোম্পানি একটু আগে আমরা জিজ্ঞেস করছিলাম কি করে, কিছু না কিছু দ্রব্য উৎপাদন করে, ইনপুট নেয় আউটপুট করে, তাই তো? এই তো যে ব্যাপার। হয়েছে? লেখা হয়ে গেছে? তাহলে এবার একটু স্ক্রিনটা বড় করে লিখবো। হ্যাঁ স্যার হয়ে গেছে। ঠিক আছে। তো একটা ফার্ম বা একটা কোম্পানি, লেখাটা ওরকম হয়ে গেছিল। একটা ফার্ম বা একটা কোম্পানি সে ইনপুট নিয়ে দ্রব্য তৈরি করে। যেমন ধরুন আমরা সব থেকে ভালো, আমার ফেভারিট হচ্ছে বেকারি। বেকারি উদাহরণ উদাহরণ বেকারির উদাহরণ আমরা কি বলছি? যেমন ধরুন আমরা কি বলছি যে একটা হচ্ছে মালিক, একটা হচ্ছে কাঁচামাল, একটা হচ্ছে শ্রমিক, আর একটা হচ্ছে ওই কি বলে ওটাকে রিসোর্সেস। তো স্যার একটু মালিক, স্যার কথাটা হ্যাঁ, বলুন। উদাহরণ। হ্যাঁ উদাহরণ, ঠিক ঠিক ঠিক, হ্যাঁ হয়ে যায় মাঝে মাঝে, ধন্যবাদ, ঠিক বলেছেন। শ্রমিক নেবে হচ্ছে মজুরি, কাঁচা মালের জন্য রেন্ট লাগছে রিসোর্সের জন্য, আর কাঁচা মালের জন্য কি লাগছে বলুন? যাদের যাদের বলেছিলাম আমরা স্ক্রিনশট নিতে বা খাতায় লিখতে, কি লাগছে কাঁচা মালের জন্য? ক্যাপিটাল। ক্যাপিটাল হচ্ছে কাঁচামাল। মানে ইয়ে, বারবার আমি এত ডানে বাঁয়ে করতে গিয়ে আমারই ভুল হয়ে যাচ্ছে, ইংরেজিতে লিখলে বেটার হয়। একটা হচ্ছে এন্টারপ্রেনিউয়ার, এ নেবে প্রফিট, তারপরে হচ্ছে রিসোর্সেস, এর জন্য লাগছে রেন্ট, ক্যাপিটালের জন্য লাগছে হচ্ছে ইন্টারেস্ট, আর কি বাকি থাকছে? লেবার, লেবারের জন্য লাগছে ওয়েজ। তাহলে যখন একটা বেকারিতে পাউরুটি তৈরি হচ্ছে,
তাহলে পাউরুটিটা কি হতে রয়েছে, যেমন ধরুন এটা হচ্ছে বেকারি, আর এখানে হচ্ছে হাউস হোল্ড। ঠিক আছে, তো এখানে কি দিচ্ছে, এখানে মালিক বা এন্টারপ্রেনিউয়ার আসছে, লেবার আসছে, ঠিক আছে, তারপরে ক্যাপিটাল আর রিসোর্স, এই দুটো, এই লেবার আর এন্টারপ্রেনিউয়ার তো ডাইরেক্ট আসছে, আর বাকি দুটো ইনডাইরেক্ট আসছে। বাকি দুটো কি কি রয়েছে, একটা হচ্ছে রিসোর্স, একটা হচ্ছে ক্যাপিটাল। রিসোর্স বলতে আপনি জমি টমি ধরে নিন, আর ক্যাপিটাল মানে মূলধন, তাহলে এটাও ইনডাইরেক্ট আসছে। তাহলে এই চারটে মিলে যখন আসছে, বেকারি আমি ধরে নিচ্ছি রুপিস 100 টাকার পাউরুটি উৎপাদন করেছে, জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, এরকম জিনিসটা নয়। তো এবার যদি ধরুন 100 টাকার তারা পাউরুটি উৎপাদন করে থাকে, 100 টাকার পাউরুটি যদি সে উৎপাদন করে থাকে, তার মধ্যে যদি আমি একটু খরচটা হিসাব করে দেখি, যে ধরুন রেন্ট, এখানে তো লেখাই আছে, এখানে পাশেই লিখে দিই, রেন্ট 20 টাকা, একটু অন্য কালি দিয়ে লিখি তাহলে চোখে দেখতে ভালো লাগবে। রেন্ট 20 টাকা, তারপরে ওয়েজেস 25 টাকা, আর ইন্টারেস্ট 30 টাকা, 75 টাকা হয়েছে টোটাল খরচ। উৎপাদিত হয়েছে, এবার 75 টাকার মালটাকে 100 টাকায় বিক্রি করবে, তবে না প্রফিট আসবে। তাহলে 100 টাকা থেকে যদি আমরা 75 টাকা বাদ দিই, 100 টাকাটা কি দ্রব্যের দাম, এমআরপি। হ্যাঁ, তাহলে 100 থেকে 25 বাদ দিলে 25 টাকা হচ্ছে প্রফিট। ঠিক আছে, তাহলে এই 25 টাকা প্রফিট কে পাচ্ছে, এন্টারপ্রেনিউয়ার পাচ্ছে। এই অবধি সবাই বুঝতে পেরেছে কি পায়নি, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, বোঝা গেছে। ঠিক আছে, আচ্ছা এই যে টাকাটা, এই টাকাটা কারা পাবে? এই রেন্ট, ইন্টারেস্ট, ওয়েজ, এই টাকাটা আলটিমেটলি কার কাছে পৌঁছাবে? রিয়া ম্যাডাম, আপনি বলতে পারেন, আমরা এরকম খারাপ মনে করবো না যে আমার আগে আপনি বলে দিচ্ছেন বাকিরা খারাপ মনে করছে, তা না, বলুন। হাউস হোল্ডের হ্যাঁ স্যার, হাউস হোল্ড, কে বললেন, যিনি বললেন ঠিকই বলেছেন, টাকাটা হাউস হোল্ডে যাবে। কিরকম? এই যে ইন্টারেস্ট বা এই যে ওয়েজ, তো লেবার কোথেকে এসছে? হাউস হোল্ড থেকে তো লেবার এসছে, তাহলে লেবারের ওয়েজ কোথায় যাবে? হাউস হোল্ডে যাবে। তারপর এই যে রিসোর্সেস, আয়ের বিত্ত স্রোত যেটা আর কি, এক্স্যাক্টলি, সার্কুলার ফ্লো অফ ইনকাম বলে ওটাকে। সার্কুলার ফ্লোটা একটু পরে আসছি, আপাতত এটা দেখুন। ক্যাপিটালের যে সুদ, ক্যাপিটাল কোথেকে এসছে? হাউস হোল্ড সেক্টর থেকে এসছে ক্যাপিটাল, সেই ক্যাপিটালের ইন্টারেস্টও হাউস হোল্ড সেক্টরে যাবে। তেমনি রিসোর্স এসছে হাউস হোল্ড সেক্টর থেকে, এখানেও এটাই যাবে। আর এন্টারপ্রেনিউয়ারও হাউস হোল্ড থেকে এসছে, তার প্রফিটটাও হাউস হোল্ডেই যাবে। তার মানে বেকারি বা ফার্ম যখন কিছু তৈরি করছে, সেখানে মূলত ইনপুট আসছে হাউস হোল্ড থেকে, তেমনি ভাবে তারা আউটপুটও হাউস হোল্ডেই পৌঁছাচ্ছে, মানে প্রফিট হোক, রেন্ট হোক, ওয়েজ হোক, হাউস হোল্ডে পৌঁছাচ্ছে। তো এইটা তো একটা জিনিস চলছে, ঠিক এই জিনিসটাই এইরকম ভাবে ঘুরছে। আবার এই হাউস হোল্ডে কিন্তু এই বেকারের উৎপাদিত পাউরুটি বা কেক কিনছে, কিনছে কি কিনছে না? কেউ না কেউ তো বেকারির পাউরুটি কিনছে, কেউ না কেউ তো কেক কিনছে। তাহলে যখন মানুষ ওই বেকারির পাউরুটি বা কেক কিনছে, যেমন একটা উদাহরণ দিয়ে বলি, যে লেবারার, তিনি 1000 পিস পাউরুটি তৈরি করলেন একদিনে, যে তিনি তার বাচ্চার জন্য বাড়িতে 4টে পাউরুটি কিনে নিয়ে গেলেন, অতটুকু কমে কিনলেন বা বেশিতে কিনলেন, কিনে নিয়ে গেলেন। তাহলে তিনি যে টাকাটা ইনকাম করলেন বেকারি থেকে ওয়েজ হিসাবে, সেই টাকাটাই আবার পাউরুটি কিনতে খরচ হলো। তাহলে এই যে জিনিসটা চলছে, এইটা হচ্ছে আয়ের বিত্তস্রোত বা সার্কুলার ফ্লো অফ ইনকাম বলে। এই কথাটার মানে হচ্ছে, জিনিসটা বুঝুন, এইভাবেই জিডিপি ক্যালকুলেট, জিডিপি কাজ করে। এন্টারপ্রেনিউয়ার সেও পাউরুটি কিনছে, লেবারার সেও পাউরুটি কিনছে, রেন্ট যাদের জমির উপর ফ্যাক্টরি আছে, সেও রেন্ট নিয়ে পাউরুটি কিনছে, যে লোকটা ক্যাপিটাল ইনভেস্ট করেছে সেও টাকা দিয়ে পাউরুটি কিনছে। তাহলে বেকারি যে পাউরুটি উৎপাদন করছে, সেই পুরো টাকাটাই হাউস হোল্ডে, লাভটা হাউস হোল্ডে যাচ্ছে,
সেই হাউস হোল্ডই আবার বেকারির পাউরুটি কিনছে, দিয়ে আমরা নিজেরা দ্রব্য উৎপাদন করছি, সেই দ্রব্য আমরা আবার নিজেরাই কিনছি, দিয়ে টাকাটা এইভাবে ঘুরছে মার্কেটে, এইভাবে জিনিসটা চলে। তো এটাকে আমরা একটু লেভেলে যাই। কিরকম? যদি আমরা এই হাউস হোল্ডটাকে ইন্ডিয়া ধরে নিই আর বেকারিটাকে ইন্ডিয়ার কোনো ফার্ম বা কোম্পানি ধরে নিই, দিয়ে এক্সাম্পলটা আরেকবার দেখি। ইন্ডিয়া আর এটা কোম্পানি, এটা ইন্ডিয়া। এবার এখান থেকে কি আসছে? এখান থেকে আসছে এন্টারপ্রিনিউর, রেন্ট, ওয়েজ আর ইন্টারেস্ট। তো পুরো ভারতবাসীরা কেউ না কেউ কোনো না কোনো জায়গায় কাজ করছে, কোনো না কোনো জায়গায় সে লেবার হিসেবে কাজ করছে, ফ্যাক্টরি, গভর্নমেন্ট অফিস, কোনো না কোনো জায়গায় করছে। তাহলে সে ওয়েজ পাচ্ছে, ওয়েজটা সে ভারতে বাড়িতে নিয়ে যাচ্ছে। এন্টারপ্রিনিউর যে আছে সে তার প্রফিট বাড়িতে নিয়ে যাচ্ছে, ইন্টারেস্ট বাড়িতে নিয়ে যাচ্ছে, এবং আমরাই আবার সেই কোম্পানির মালটা আবার কিনছি। তাহলে এইভাবে টাকাটা ঘুরছে। তাহলে if this is India, we all collaborated and produced something, কিছুই দ্রব্য সামগ্রী উৎপাদন করেছি, we sold it to market, পাউরুটি তৈরি করে মার্কেটে বিক্রি করেছি। এবার যত টাকা পেয়েছি সেটা সবার মধ্যে ডিস্ট্রিবিউট হবে, সেটা সবাই পাবে। কেন সবাই পাবে? এটা ক্লিয়ার হলো যে আমরা দ্রব্য সামগ্রী উৎপাদন করেছি, সেটা মার্কেটে বিক্রি করেছি, একটা ফার্ম একটা দ্রব্য সামগ্রী উৎপন্ন করেছে। এবার ফার্মের মধ্যে এন্টারপ্রেনিউর বা মালিক রেন্ট, ওই জমির জন্য কাঁচামালের বা ক্যাপিটালের জন্য ইন্টারেস্ট, আর শ্রমিকের জন্য ওয়েজ। তাহলে কোম্পানির যা লাভ হয়েছে সেটা এই চারজনের মধ্যে ডিস্ট্রিবিউট হয়েছে। এই চারজন কোথাকার আছে? হাউস হোল্ড আছে। এই হাউস হোল্ডই আবার সেই কোম্পানির মাল কিনছে। এবার আপনি একটা কোম্পানি না দেখে প্রচুর কোম্পানিকে হিসাব করুন, প্রচুর কোম্পানি থেকে কিছু কিছু দ্রব্য তৈরি হচ্ছে। আমি কোনোদিন 4টে পাউরুটি কিনছি, কোনোদিন রসগোল্লা কিনছি, কোনোদিন ম্যাঙ্গো ফ্রুটি কিনছি, ম্যাঙ্গো ফ্রুটিও কোম্পানি তৈরি হচ্ছে, আবার কোনোদিন আমি কিছু আরো আদারওয়াইজ জিনিস কিনছি। তার মানে কি হচ্ছে? এবার আমি আবার আপনাদের থেকে টাকা পাচ্ছি, আমি আপনাদের পড়িয়ে টাকা পাচ্ছি, আপনারা আবার কেউ সরকারি চাকরি করছেন, কেউ বেসরকারি চাকরি করছেন, কেউ স্টুডেন্ট, তার বাবা কোথাও চাকরি করছেন, সরকারি বেসরকারি, ফার্মে আছেন, তারা টাকাটা ওখান থেকে নিয়ে আসছেন। তারা শ্রমিক হিসাবে হয়তো মানে কি বলে কোনো ফ্যাক্টরিতে কাজ করেছেন, শ্রমিক হিসাবে কোনো সরকারি অফিসে কাজ করছেন, মানে ওই সেন্সে শ্রমিক আর কি, যে শ্রম দেয় সেই শ্রমিক। তাহলে সুতরাং টাকাটা এইভাবে হাতের মধ্যে ঘুরছে। তাহলে আমরা যতজন মিলে উৎপাদন করেছি, যদি আমরা ইন্ডিয়াটাকে হাউস হোল্ড ধরি, এই আগের এক্সাম্পলটাতে হাউস হোল্ডটাকে আমরা ইন্ডিয়া হিসেবে রিপ্লেস করছি আর বেকারিটাকে কোম্পানি হিসেবে রিপ্লেস করছি। তার মানে ইন্ডিয়ার লোকজন মিলে কাজকর্ম করে যত টাকা দ্রব্য সামগ্রী উৎপন্ন করেছে, সেই দ্রব্য সামগ্রীটা কারা কিনছে? ইন্ডিয়ার জনগণই কিনছে। আবার সেই কোম্পানির যে প্রফিট, লাভ, ইন্টারেস্ট, ওয়েজ যা পেমেন্ট আছে, সেটা আবার জনগণের কাছেই আসছে। তার মানে আমরা কাজ করছি, উৎপাদন হচ্ছে, সেখান থেকে আমরা আমাদের ওয়েজ, প্রফিট, রেন্ট যার যেটা পাওয়ার কথা পাচ্ছি, আবার আমরা সেই টাকাটা দিয়েই কোম্পানির উৎপাদিত দ্রব্য সামগ্রী কিনছি, দিয়ে টাকাটা এইভাবে ফ্লো করছে। এই জিনিসটা কি কেউ বুঝতে পারেনি? এরকম আছে এনিবডি? দেখুন, হয় আপনি এখানে বলবেন যে স্যার বুঝতে পারেননি, তবে আমি বলবো, নাহলে আমরা এগিয়ে যাব। এইভাবে জিনিসটা চলতে থাকে। স্যার বলছি, কোম্পানির প্রফিটটা আমরা কিভাবে পাচ্ছি? কোম্পানির প্রফিট যারা কোম্পানির মালিক তারা পাচ্ছে। সেই মালিকরাও কোনো না কোনো হাউস হোল্ডের মেম্বার। হাউস হোল্ডের মেম্বার যখন সে তাকে খাওয়ার জন্য সবজি কিনতে হচ্ছে, বাজারে মাল কিনতে হচ্ছে, কিছু না কিছু সে কিনতে
খেতে তো হবে, তার বাইকে পেট্রোল তো কিনতে হবে, তাহলে তার হাতে টাকাটা বেরোচ্ছে, আর কারোর হাতে যাচ্ছে, সে তখন ওখানে কাজ করছে। এইভাবে চলে। আপনি এটা ভাববেন না যে আপনি রিলায়েন্সের প্রফিট পাচ্ছেন, কিন্তু যদি আপনি রিলায়েন্সের শেয়ার কেনেন তাহলে রিলায়েন্সের প্রফিট আপনি পাবেন। এরকম ভাবে জিনিসগুলো দেখতে হবে। আমরা জাস্ট একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি যে একটা ভারতে হাউস, হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ওইভাবে জিনিসটা বুঝতে হবে। হাউস হোল্ডের যা ইনকাম হয় সেটা আমার ঘরে না গেলেও অম্বানি কাকুর ঘরে যায়। অম্বানি কাকুর ঘরটাও একটা হাউস হোল্ড। সকালবেলা ওই জন্য হাউস হোল্ড কনসেপ্টটা খুব ভালো করে বুঝানোর চেষ্টা করেছি যে আপনি বাড়ি থেকে দূরে রয়েছেন বা কেউ বাড়ি থেকে দূরে রয়েছে, তাহলে সে একটা আলাদা হাউস হোল্ড, আর যে বাড়িতে থাকছে 4-5 জন মিলে সেটা একটা হাউস হোল্ড। তো হাউস হোল্ডে তো কেউ না কেউ কোথাও না কোথাও আছে। তো এই জিনিসটা হচ্ছে সবাই মিলে কোলাবোরেট করে। কোলাবোরেট কিভাবে হচ্ছে স্যার? এই যে রিলায়েন্স বা ব্রডব্যান্ড আমার সঙ্গে কোলাবোরেট করেছে, স্যার আপনি পয়সা দিয়ে, হ্যাঁ পয়সা দিয়েছি তো, আমি ঠিকই পয়সা দিয়েছি, কিন্তু সে আমাকে সার্ভিসটা দিয়েছে। এই ধরুন আপেল কোম্পানি আমাকে ট্যাবটা দিয়েছে, আমি পেনটা কিনেছি, লিখছি, বোঝাচ্ছি, তাহলে এটা অ্যাপেলের কন্ট্রিবিউশন আছে, এর মধ্যে মাইক্রোসফট যেটা সার্ভিস দিচ্ছে তার কন্ট্রিবিউশন আছে, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের কন্ট্রিবিউশন আছে, সবাই মিলে কোলাবোরেট করে ইনকাম করছি, এবং আমি যে টাকাটা আপনাদের থেকে পাচ্ছি তার কিছুটা যাচ্ছে মাইক্রোসফটের কাছে। মাইক্রোসফটে পয়সা দিয়ে এই ক্লাস রেকর্ডিং রাখি, এমনি দেয় না ওরা, হ্যাঁ 30 দিনের পরে থাকবে না, কিন্তু আমার ক্লাসগুলো সব রেকর্ডিং থাকে। তারপরে ধরুন আমরা আদারওয়াইজ এই ইন্টারনেটের টাকা দিয়েছি, তার মানে কি আপনাদের থেকে যে টাকাটা পেলাম সেটা আমি এদের হাতে দিলাম, এরাও আবার তাদের যারা কাজ করছে তাদের হাতে দিচ্ছে, তারা আবার বাড়ি গিয়ে সবজি বিক্রেতা, মাছ বিক্রেতা তাদের থেকে কিনছে, তাদের কর্মচারীরা, তাদের সেই কর্মচারী ছেলেমেয়েরা আমার কাছে পড়তে আসছে, টাকাটা এইভাবে ঘুরছে। এইটা হচ্ছে ব্যাপার। এইবার রিচ কান্ট্রি আর পুয়ার কান্ট্রি ডিফারেন্স কি? মানে একটা বেসিক ডিফারেন্স জিজ্ঞেস করছি, লম্বা ব্যাখ্যা চাই না। লেভেল অফ কনজাম্পশন। লেভেল অফ কনজাম্পশন বলতে কতটা ভোগ ব্যয় হচ্ছে। রিচ কান্ট্রিতে ওভারঅল লোকজন গাড়ি কিনে ফেলেছে সবাই একটা করে, ধরুন একটা ফ্যামিলিতে 2 জন বা 4 জন মেম্বার, প্রত্যেকের নামেই একটা করে হয়তো গাড়ি আছে, প্রত্যেকে নিজের গাড়ি নিয়ে বেরোচ্ছে, প্রত্যেকের একটা করে ঘরে কম্পিউটার। আর আমাদের বাড়িতে, আমাদের প্রত্যেকের বাড়িতে একটা করে, প্রত্যেক পার হেড একটা করে সাইকেল, একখানা বাইক হয়তো, যাদের যাদের অবস্থা ভালো। তাও বাইক চালানোর আগে ভাবি তেলের দাম এত বেড়ে গেছে, বাইকে তেল ভরতে হবে, তার থেকে সাইকেল নিয়ে যাই। তাহলে লেভেল অফ কনজাম্পশন বলতে আমি যেটা বোঝাচ্ছি, হ্যাঁ কেউ কিছু বলছেন? স্যার স্ট্যান্ডার্ড অফ লিভিংটা ওই একই জিনিস, স্ট্যান্ডার্ড অফ লিভিং, লেভেল অফ কনজাম্পশন। আপনি এইখানে যদি দুটো পার্থক্য হলেও এই জায়গাটায় আপনি ওটাকে একই জিনিস বলে ধরে এগোন। লেভেল অফ কনজাম্পশন হচ্ছে ডিফারেন্ট। তাহলে এভরি কান্ট্রি ওয়ান্টস, ওয়ান্ট না ওয়ান্টস হবে আমার ভুল হয়ে যাচ্ছে, টু ইনক্রিজ লেভেল অফ কনজাম্পশন। আপনি যদি একটা গাড়ি কেনেন, ভারতবর্ষে প্রত্যেকটা বাড়িতে একটা করে গাড়ি, 4 চাকা, প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকের বাড়ি আছে, রাস্তায় কেউ শোয় না, টেলিভিশন আছে, কম্পিউটার আছে, ইন্টারনেট আছে, ব্রডব্যান্ড আছে, লেভেল অফ কনজাম্পশন হিউজ ভাবে বাড়ছে। তাহলে ইন্ডিয়া ইজ এ রিচ কান্ট্রি, সিম্পল। তাহলে প্রত্যেকটা দেশ কি চাই? জনগণের লেভেল অফ কনজাম্পশন বাড়াতে চাই, কি চাই? চাই, ব্যাপার চাই। কিন্তু আমাদের যদি বাপ ঠাকুরদা বা 3-4 পুরুষ আগে দেখি, দে মানে আমাদের গ্র্যান্ড প্যারেন্টস, they worked less, they earned less, they spent less. spent হবে যদিও, ডি হবে না, এটা টি হবে, they spent less। ঠিক আছে, আমরা কি করছি? we work more মানে than them, we earn more, we
স্পেন্ড মোর। তাহলে তারা কাজও কম করেছে, ইনকামও কম করেছে, তাতে তাদের লাইফ চলেও গিয়েছে। কিন্তু আমরা কাজ বেশি করছি, আমরা ইনকামও বেশি করছি, আমরা খরচও বেশি করছি। তাহলে এইভাবে মানে এক্স্যাক্টলি স্পেন্ড বলবো না, এটাকে আমাদের বলা উচিত কনজিউম, তাহলে এক্সাম্পলটা ম্যাচ করবে না। দে কনজিউম মোর। ঠিক আছে, এই ক্লাসগুলো একটু লম্বা হবে, কিছু করার নেই। এবার এখানে আমরা ধরে নিচ্ছি যে গভর্নমেন্ট সেক্টর বা এক্সটার্নাল সেক্টরটা নেই, এই সেন্সে আমরা এই জিনিসটাকে ব্যবহার করছি। কেন কি এর মধ্যে যদি গভর্নমেন্ট সেক্টর বা সেক্টর অবশ্যই আছে, কিন্তু সেটা আরো জিনিসটাকে হিসাবটাকে বুঝতে জটিল করবে। সেই জন্য আমরা গভর্নমেন্ট সেক্টর এক্সটার্নাল সেক্টরটাকে এর মধ্যে রাখছি না, আমরা জাস্ট প্রাইভেট সেক্টর আর হাউস হোল্ড সেক্টর, এই দুটো সেক্টর অর্থনীতিতে রয়েছে এবং তারা ইন্টারাকশন করছে একে অপরের সঙ্গে, দিয়ে তারা উৎপাদন করছে। তাহলে প্রত্যেকটা দেশ যদি বড়লোক হতে চায় তাহলে তাকে কি করতে হবে? লেভেল অফ কনজাম্পশন বাড়াতে হবে। তাহলে যদি আমরা if we produce more, what we need, যদি আমরা উৎপাদন বাড়াতে চাই তাহলে আমাদের কি করতে হবে? কারণ প্রডিউস মোর হবে তবে তো কনজাম্পশন মোর হবে। বলুন স্যার। আমি জানি রিয়া ম্যাডাম পারবে, বলুন বলুন স্যার। হ্যাঁ, এই সেটাও পারছে। এও ঠিক বলেছে। আপনিও কি কমার্স নিয়ে পড়েছেন নাকি জাস্ট আপনি শুনেই বলছেন? খুব ভালো কথা, আগে থেকে পড়া থাকলে খুব ভালো। ঠিক। তো এইটা যদি আমাদের বাড়াতে হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কি লাগবে? আমাদের লাগবে হচ্ছে, আমরা কোথায় গেছিলাম, এই আমাদের লাগবে ক্যাপিটাল গুডস। কেন? ক্যাপিটাল গুডস এর সংজ্ঞাতেই বলছি যে এটা ইনপুট, ম্যানমেড প্রক্রিয়া দ্বারা উৎপাদিত হবে, এটা ইনপুট হিসেবে ব্যবহার হবে অন্য দ্রব্য বা পরিষেবা তৈরি করতে, আর দ্রব্যটি হারিয়ে বা শেষ হয়ে যাবে না। সিম্পল কনসেপ্ট। তাহলে যদি আমরা আমাদের অর্থনীতিতে উৎপাদন বাড়াতে চাই, if we want to produce more, what we need? ক্যাপিটাল গুডস। যত আমরা ক্যাপিটাল গুডস তৈরি করব তার উপরে নির্ভর করে আমাদের দেশে উৎপাদন বাড়বে। উৎপাদন যখন বাড়বে তার মানে কি হবে? তার বেনিফিট কোথায় যাবে? উৎপাদন কোম্পানি করবে, তো তার বেনিফিটটা কারা পাবে? কোম্পানির যারা লেবারার আছে, কোম্পানির যারা এন্টারপ্রেনিউয়ার আছে, কোম্পানির যারা রেন্ট, কোম্পানির যেখানে ইন্টারেস্ট পে করে, তারা পাবে। তারা আবার কি করবে? তারা সেই টাকাটা দিয়ে কোম্পানির উৎপাদিত দ্রব্য কিনবে। তার মানে আমরা কাজ বেশি করছি, কাজ করার ফলে ইনকাম বেশি করছি, আর সেই ইনকাম দিয়ে আমরা সেম কোম্পানির জিনিসই কনজিউম করছি। ব্যাপারটা ক্লিয়ার হলো কি হলো না? আয়ের বিত্তশোধ বুঝতে হবে তো। স্যার লাস্ট লাইনটা আরেকবার বলুন। বলেছি স্যার আগে বলুন। যদি হ্যাঁ নিশ্চয়, যদি আমরা কোনো দ্রব্য সামগ্রী উৎপাদন বাড়াতে চাই, মানে আমরা বড়লোক কিভাবে হবো না, আমাদের লেভেল অফ কনজাম্পশন বাড়াতে হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তো লেভেল অফ কনজাম্পশন কি করে বাড়াবো? দ্রব্য উৎপাদনের মাধ্যমে। কেন কি আমি যত টাকা দিয়ে দ্রব্য কিনতে পারি তত টাকা বাজারে আছে, কিনে নিচ্ছি, শেষ। কিন্তু আমি যদি আরো বেশি কিনতে চাই তাহলে বাজারে জিনিস নেই। তাহলে বাজারে জিনিস বা উৎপাদন বাড়াতে হলে আমাদের কি করতে হবে? আমাদের ক্যাপিটাল গুডস লাগবে। তার কারণ আমরা ক্যাপিটাল গুডসের সংজ্ঞাতে বলেইছি যে জিনিসটা ধ্বংস হয়ে যায় না, জিনিসটা অন্য দ্রব্য উৎপাদনে ব্যবহার হয়, আর জিনিসটা ম্যানমেড। তো যখন ক্যাপিটাল গুডস মার্কেটে যত আসবে, ক্যাপিটাল গুডস এর মাধ্যমে দ্রব্য উৎপাদন হবে, কোনো না কোনো কোম্পানি তো উৎপাদন করবে ক্যাপিটাল গুডস, বা ক্যাপিটাল গুডস এর মাধ্যমে কোথাও না কোথাও তো ইউজ হবে, ব্যবহার হবে। তো যখনই কোনো কোম্পানি দ্রব্য উৎপাদন করছে, কোম্পানির যে উৎপাদনের উপকরণ রয়েছে সেটা চারটে ভাগ আছে। কোম্পানির উৎপাদনের উপকরণের চারটে ভাগ রয়েছে: এন্টারপ্রেনিউয়ার, লেবার, রেন্ট আর ক্যাপিটাল। মানে যদি আমরা এটা বাঁদিকে দেখছি, তাহলে যদি কোনো কোম্পানি উৎপাদন বেশি করে
তাহলে উৎপাদন বেশি করে, তাহলে আর্নিংও বেশি করবে, তাহলে সেই আর্নিং এর বেনিফিটটা কার কাছে যাবে? হাউস হোল্ডের কাছে যাবে। হাউস হোল্ড কারা? আমি আপনি, আমাদের মধ্যেই কেউ এন্টারপ্রেনিউর, আমাদের মধ্যেই কেউ ওই টাকা দিয়েছে, আমাদের মধ্যেই কেউ ক্যাপিটাল কাজ করেছে। তাহলে সেই জিনিসটাই আবার আমরাই বেশি উৎপাদন করে টাকাটা পেলাম, সেই টাকাটা দিয়ে আবার আমরাই জিনিসপত্র কিনলাম। এই জিনিসটা আমি আরো একবার বলে দিচ্ছি, লেভেল অফ কনজাম্পশন, লেখাটা বড় করি, হ্যাঁ, লেভেল অফ কনজাম্পশন। বাড়ানোর জন্য উৎপাদন বাড়াতে হবে। উৎপাদন বাড়ানোর জন্য ক্যাপিটাল গুডস লাগবে। কেন ক্যাপিটাল গুডস এর সংজ্ঞা আমরা এতক্ষণ অবধি এতবার করে আলোচনা করেছি। এবার ক্যাপিটাল গুডস এর উৎপাদন যদি বাড়ে, তাহলে সেই ক্যাপিটাল গুডসটা কোনো না কোনো কোম্পানি উৎপাদন করছে। কোম্পানি ক্যাপিটাল গুডস উৎপাদন করছে, তাহলে সেই ক্যাপিটাল গুডস থেকে যে প্রফিট হবে, যে রেন্ট হবে, যে ইন্টারেস্ট হবে, যে ওয়েজ হবে, সেটা হাউস হোল্ড সেক্টরেই যাবে, আমি আপনি পাবো। সেই টাকাটা দিয়ে আমরা তখন কি করব? আমরা তখন আরো দ্রব্য কিনবো, আরো মার্কেটে চাহিদা বাড়বে, আরো উৎপাদন হবে, আরো চাহিদা বাড়বে। এইভাবে উৎপাদনটাও বাড়বে, আমাদের কনজাম্পশনও বাড়বে, আমাদের ইনকামও বাড়বে। তাহলে আমরা এই আলোচনা থেকে বুঝতে পারলাম যে আমাদের মূলত যেটা করতে হবে সেটা হচ্ছে ক্যাপিটাল গুডস বাড়াতে হবে। ক্যাপিটাল গুডস ইন্ডাস্ট্রি যত বাড়বে, আমাদের উৎপাদন বাড়বে, সেই উৎপাদনের বেনিফিট আমরাই পাবো, আমাদের হাতে টাকার পরিমাণ বাড়বে এবং সেই টাকা দিয়ে আমরা দ্রব্য কিনবো। আর এই ক্যাপিটাল গুডস ইন্ডাস্ট্রি মানে কি? আমাদের ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে প্রগ্রেস করতে হবে। এইটা হচ্ছে এতক্ষণের মূল বক্তব্য। এত যা বললাম, এইবার এখানে একটা ব্যাপার আছে, যেটা আমাদের ম্যাডাম বলছিলেন যে টাকা তো ব্যাংক থেকেও আসে। কারো কোনো কনফিউশন থাকলে দেখুন বলুন, জিনিসগুলো বুঝতে হবে। প্রথমবার তো যদিও রেকর্ডেড থাকছে, আপনি দুবার চারবার করে শুনতেই পারবেন। বলুন, লজ্জা পাওয়ার কিছু নেই, না বোঝাটাই স্বাভাবিক, বুঝে গেলে ভালো কথা। স্যার বলছি ক্যাপিটালটা কি শুধু খালি কোম্পানির কাছ থেকেই আসতে পারে, অন্য কোথাও থেকে আসবে না? ক্যাপিটাল গুডস কে বানাবে? একটা তৈরির মেশিন, গুটকা তৈরির মেশিন আমি আপনি তো বাড়িতে বানাবো না। বা একটা মারুতি ফ্যাক্টরিতে রোবোটিক আর্মস, যেগুলো ওই 4 চাকা গাড়িতে ইঞ্জিন বসায়, চাকা লাগিয়ে দেয় বা দরজা লাগিয়ে দেয়, সেগুলো কে বানাবে? আমি আপনি বানাতে পারবো বাড়িতে? ক্যাপিটাল গুডস তো কোম্পানিই তৈরি করবে। আর আমরা এই সেন্সে গভর্নমেন্ট আর এক্সটার্নাল সেক্টরটাকে আলাদা করেছি। আমরা শুধু কি বলছি, উই আর ডিসকাসিং অ্যাবাউট দ্য ইন্টারাকশন বিটুইন হাউসহোল্ড সেক্টর অ্যান্ড প্রাইভেট সেক্টর। আমরা হাউসহোল্ড সেক্টর আর প্রাইভেট সেক্টরের মধ্যে যে সম্পর্কটা, সেইটা নিয়ে আলোচনা করছি। আমরা সরকারি আর এক্সটার্নাল সেক্টরটাকে একটু সাইডে রেখেছি, নাহলে জিনিসটা আরো জটিল হয়ে যাবে। এই যে প্রাইভেট সেক্টর আর এটা হচ্ছে হাউসহোল্ড সেক্টর। তো এখান থেকেই আসছে মালিক, এখান থেকেই আসছে শ্রমিক, এখান থেকেই আসছে মূলধন, এখান থেকেই আসছে কি বলে সব এই যা একটা বাংলায় আমার বড্ড সমস্যা হয়, আমি ঠিক এগুলো ইংলিশে পড়েছি তো, বাংলায় আমার এগুলো বলতে খুব অসুবিধা হয়। তো এই এখান থেকে এখানে যাচ্ছে, হ্যাঁ সম্পদ, ওই সম্পদ এখানে যাচ্ছে। এবার এখানে দ্রব্য সামগ্রী উৎপাদন হচ্ছে, বিক্রি হচ্ছে, প্রফিট হচ্ছে, তো সেই প্রফিটটাও তো ঠিক এই লোকগুলোর মাধ্যমেই আবার এখানে ফিরে যাচ্ছে। প্রফিটটাও তো এর মাধ্যমেই এখানে ফিরে যাচ্ছে, প্রফিটটা তো আলাদা কোথাও যাচ্ছে না। তার হাউস হোল্ড সেক্টরই লাভ হচ্ছে, হাউস হোল্ড সেক্টরই প্রাইভেট সেক্টর থেকে, প্রাইভেট সেক্টরকে টাকা মালিক সব দিচ্ছে, আর সেখান থেকে ইনকাম ইন্টারেস্টটা এখানে বাড়ছে। এবার এই টাকাটা দিয়ে আবার তারা কি করছে? তারা আবার এই কোম্পানি দ্রব্যই কিনছে। পুরো ভারতবর্ষ এবং বিশ্বের অর্থনীতি এইভাবে কাজ করে। আপনি ভাবছেন যে না, আমি তো কোম্পানির মালিক না, আমার বাড়িতে তো কেউ ফ্যাক্টরিতে কাজ করে না, আমি তো কোনোদিন কোম্পানিকে জায়গা জমি দিইনি, আমি তো কোম্পানিকে কোনোদিন কি বলে কাঁচামাল সরবরাহ করিনি, তাহলে আমি কি করে পেলাম?
আপনি কোথাও না কোথাও থেকে তো পেলেন, সে কোথা থেকে পেলো? আপনি আমার উদাহরণ দিন। আমি আপনাদের থেকে পয়সা পাচ্ছি, আপনাদের বাবারা কেউ হয়তো চাকরি করেন, কেউ ব্যবসা করেন, কেউ আদারওয়াইজ কাজ করেন, তারা সেখান থেকে ইনকাম করছেন। তারা সেই ইনকামটা আবার কোথা থেকে পাচ্ছে? কারো না কারো হাত ধরে আসছে। দেখবেন সেই টাকাটাও আবার কোম্পানির হাত ধরেই ঘুরছে। যেমন একটা বাড়ি তৈরি হচ্ছে, সিম্পল, বাড়ি তৈরির জন্য সিমেন্ট, বালি, মিস্ত্রি এসব লাগছে। তো বাড়ি তৈরির ফলে সিমেন্ট যখন কিনছি, টাকাটা কোম্পানি পাচ্ছে, মজদুরকে টাকা দিচ্ছি, কাঁচামাল লোহা এসব কিনছি, জমি আমি কিনে নিয়েছি, তাহলে আমার হাত থেকে টাকাটা বেরিয়ে গেল। টাকাটা সিমেন্টের ঘরে গেল, টাকাটা যারা ইট বানায় তাদের কাছে গেল, টাকাটা যারা লোহা বানায় তাদের কাছে গেল, যারা মজদুর তাদের কাছে গেল। এবার মজদুররা বাজারে যখন মাল কিনছে, এবার মজদুরের কোনো ছেলে মেয়ে বা সিমেন্ট কোম্পানির ছেলে মেয়ে আমাদের কাছে পড়তে যাচ্ছে, আমার কাছে না আসুক, কোনো আইআইটি আইআইএম এ যাচ্ছে, তারা সেখানে টাকা দিচ্ছে। আইআইটি আইআইএম আমার মতন লোককে মাস্টার হিসেবে রাখছে, আমি সেখান থেকে টাকা পাচ্ছি, আবার আমার হাত থেকে টাকাটা বেরিয়ে যাচ্ছে আবার বাড়ি তৈরির সময় সিমেন্ট মালিকের হাতে। তাহলে টাকাটা ঘুরছে এইভাবে। এতে কি হচ্ছে? সিমেন্ট ফ্যাক্টরিতে উৎপাদন বাড়ছে, আমি বাড়ি করছি, আমার পাশের লোক বাড়ি করছে, উৎপাদন বাড়ছে, আবার আমার মাইনেও বাড়ছে। এইভাবে জিনিসটা চলে। শুনে নেবেন, রেকর্ডিং শুনে নেবেন। তো এবার ধরুন রুপিস 100 টাকার পাউরুটি তৈরি হয়েছে। তাহলে এখন কোম্পানির কাছে, আর এখানে হাউস হোল্ড। রিয়া ম্যাডাম, আপনাকে কি স্যার এরম ভাবেই পড়িয়েছিলেন নাকি আরো কিছু বলেছিলেন এই বিষয়ে? এবার কোম্পানি 100 টাকার মাল করে কিনেছে, তো ঠিক আছে, 100 টাকায় প্রফিট বা ইয়ে সমস্ত কিছু এখানে চলে গেল হাউস হোল্ড সেক্টরে। এবার হাউস হোল্ড সেক্টর বলছে যে 100 টাকা তো ঠিকই আছে, কিন্তু আমি 100 টাকারই কনজিউম করব না। এটা সবাই, আপনি যত টাকা ইনকাম করেন পুরো টাকা আপনি খরচা করেন না, কিছু টাকা আপনি ভাবেনি কি রেখে দিই, ভবিষ্যতে কাজে লাগবে, আমার বাড়ি নেই, বাড়ি বানাতে হবে, বা আমাকে একটা কিছু কম্পিউটার কিনতে হবে আমার ছেলে মেয়ের জন্য, বা আমার ছেলে মেয়েকে স্কুলে ভর্তি হতে হবে, কিছু না কিছু করে লোকের মানুষের টাকা লাগে। তার মানে যে টাকাটা হাউস হোল্ড সেক্টর ইনকাম করলো সেটা ওয়েজ হিসেবে করুক, সেটা এন্টারপ্রেনিউয়ার তার প্রফিট হিসেবে করে। আজই অম্বানি কাকু যদি দেখেন, তিনি কিন্তু তার যত টাকা ইনকাম করছে সব টাকা পুরো খরচ করে দেয় না, কিছু টাকা তিনি কিন্তু রাখেন। তাহলে এই যদি 100 টাকা হাউস হোল্ড সেক্টর পেলো, আমি ধরে নিচ্ছি এটা 70 টাকা কনজিউম করলো। কনজিউম মানে ওই দ্রব্য সামগ্রী কেনা। হ্যাঁ বলুন, কেউ কিছু বলছেন? কেউ কিছু বলছেন কি? তো আমি ধরে নিচ্ছি এই 100 টাকা দ্রব্য এই কোম্পানির কাছে আছে। জনগণ বলছে যে না, আমরা আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে 100 টাকারই দ্রব্য কিনবো না, আমার যে 100 টাকা ইনকাম, আমি 100 টাকারই দ্রব্য কিনবো না, আমি কিছু টাকা সেভিংস করবো। তো আমি বলছি কি না, ভারত সরকার মানে জনগণ 30% সেভিংস করছে আর 70% কনজিউম করছে। তো যদি কোম্পানির থেকে আমরা 70 টাকার মাল কিনি, তাহলে কোম্পানির কাছে কত টাকার মাল এখনো থেকে যাবে? 30 টাকা। এটা বোঝা গেল? কোম্পানি 100 টাকার মাল প্রডিউস করেছে এবং আমরাও 100 টাকা আমাদের হাতে আছে, কিন্তু 100 টাকা আমরা খরচা করছি না, আমরা করছি কত? 70 টাকা খরচা করছি আর 30 টাকা আমরা সেভিংস করছি। কোথায় করছি? ব্যাংক। তাহলে এই 30 টাকা ঘুরিয়ে আমরা ব্যাংকে রাখলাম। সেভিংস কেউ পকেটে করলে হবে না, ব্যাংকে করতে হবে। ব্যাংকে রাখছি, তাহলে 70 টাকার মাল কোম্পানি থেকে বিক্রি হয়েছে, 30 টাকার মাল এখনো কোম্পানির কাছে রয়েছে, তার কারণ আমরা 30 টাকা তো এখানে খরচা করি। এবার ব্যাংকে, এবার এই কোম্পানি তো শুধু না, অ্যানাদার কোম্পানিও তো আছে ভারতবর্ষে, অ্যানাদার কোম্পানি, অ্যানাদার কোম্পানি, অ্যানাদার কোম্পানি, এরা প্রচুর আছে। তারা ব্যাংক থেকে ডাইরেক্ট টাকাটা লোন নিচ্ছে। এবার ব্যাংক যখন লোন নিচ্ছে, ব্যাংক মানে ব্যাংক থেকে যখন লোন নিচ্ছে অন্য কোনো কোম্পানি, সে কি করবে? সে কনজিউম করবে না ক্যাপিটাল গুডস উৎপাদন করবে? বলুন শুনি। স্যার ক্যাপিটাল গুডস উৎপাদন করবে। এক্স্যাক্টলি, কারণ কি আমরা আগেই বলেছি কোম্পানি অলওয়েজ ক্যাপিটাল গুডস উৎপাদন করে আর কনজিউমার বা হাউস হোল্ড অলওয়েজ কনজামটিভ গুডস কেনে। তো কোম্পানি যখন এই ক্যাপিটাল গুডস উৎপাদন করবে তখন এটার দাম বাড়বে কি বাড়বে না? কিরকম ভাবে উদাহরণটা আমরা দেখি।
এই জন্য আমরা একটু আগে একটা উদাহরণ দিয়েছি। কি উদাহরণ দিয়েছি? এই যে কোম্পানি রেন্ট, ইন্টারেস্ট আর ওয়েজ মিলিয়ে 75 টাকা খরচ করেছে, কিন্তু 75 টাকার মালটাকে সে 100 টাকায় বিক্রি করছে। তো ঠিক সেরকম ভাবে যখন অ্যানাদার কোম্পানি এইখানে 30টা টাকা লোন নিচ্ছে, তাহলে সে যখন 30টা টাকার দ্রব্য উৎপাদন করবে, সে 30 টাকা এনে সে কত টাকায় বিক্রি করবে? মিনিমাম 40 টাকা, 45 টাকা, হ্যাঁ কি না? তাহলে এই যদি 40 বা 45 টাকায় বিক্রি করে, তাহলে কি হলো? এক হচ্ছে 70 টাকা আমরা কনজাম্পশন করেছি, 30 টাকার মাল এখনো কোম্পানির ঘরে আছে, আর এই লোকটা 30 টাকা, মানে অন্য কোম্পানি 30 টাকা ব্যাংক থেকে লোন নিয়ে সে 40 বা 45 টাকায় বিক্রি করলো। তাহলে এবার বলুন কত হলো জিডিপি? প্রথমে জিডিপি ছিল ₹100। এইটা আমরা হাউস হোল্ডের ইনকাম 100 জিডিপি। জিডিপি মানে কি? সারা ভারতবর্ষ মিলিয়ে জনগণ মোট যত টাকা দ্রব্য সামগ্রী আর পরিষেবা উৎপন্ন করছে, সেই টাকাটাই তো জিডিপি। কোম্পানি করুক, আপনি করেন, আমি করি, যা করছি আমরা সবার ইনকাম মিলিয়েই তো জিডিপি তৈরি হচ্ছে। এই জিনিসটা বোঝা গিয়েছে কি যায়নি? তার মানে যদি কোম্পানি 100 টাকার মাল তৈরি করে, তার মানে সেই 100 টাকাই তো আবার হাউস হোল্ড সেক্টরে ফেরত যাচ্ছে। হাউস হোল্ড সেক্টরের জিডিপি 100 টাকা, কোম্পানির জিডিপি 100 টাকা। এবার হাউস হোল্ডের কাছে 100 টাকা আছে, তারা কি বলছেন? আমরা 70 টাকা খরচ করবো, 30 টাকা সেভিংস করবো। তাহলে 70 টাকা এখান থেকে খরচ হলো, কোম্পানির কাছে 30 টাকার মাল এখনো রয়ে গেছে, 70 টাকা মতন খরচ হয়েছে। তাহলে এবার যারা নতুন কোম্পানি আছে, এবার সেভিংসটা কোথায় করবো? আমরা ব্যাংকে করবো। এই যে এখানে দেখুন, আমরা সেভিংসটা 30 টাকা ব্যাংকে করলাম। এই ব্যাংকটা লোন হিসাবে অন্যান্য কোম্পানিকে টাকা দিল, অন্যান্য কোম্পানি 30 টাকা নিয়ে সে ব্যবসা করে ক্যাপিটাল গুডস বানিয়ে সে তখন 45-40 টাকা ইনকাম করছে। তাহলে দেখুন আমাদের জিডিপি বেড়ে গেল 100 টাকা, যেটা আগে ছিল 100 টাকা, মানে কি এইটা, যেটা আগে এইটা জিডিপি ছিল, এখন হয়ে গেল এইটা জিডিপি, মানে এইটা 145 টাকা। কনসেপ্ট একটু বুঝতে অসুবিধা হবে, আমি অস্বীকার করছি না, কিন্তু রেকর্ডেড ক্লাস থাকছে। স্যার এই 4-5 মানি বার ক্রিয়েশনের জায়গায় এরকম একটা ছিল না কনসেপ্ট? মানি ক্রিয়েশন তো ব্যাংকিং এর ক্ষেত্রে ছিল, সেটা আলাদা, কিন্তু এখানে মানি ক্রিয়েশন না, এখানে ডাইরেক্ট কাজ হচ্ছে, এখানে ডাইরেক্টই কাজ হচ্ছে, এখানে মানি ক্রিয়েশনের মতন ধরলে হবে না। তাহলে জিডিপি বাড়ছে, তো ব্যাংক স্যার থেকে প্রাইভেট সেক্টর লোন, হ্যাঁ বলুন। স্যার এখানে জিডিপি বাড়ছে মানে কি এখানে প্রফিটের পার্সেন্টেজটাও কি বেড়ে যাচ্ছে? প্রফিট তো ওরা আগে যেরকম 100 টাকা রাখে, ছিল, এখন 100 যেমন আমরা 75 টাকার মালটাকে 100 টাকায় বিক্রি করছিলাম, এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি আপনাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সেরকম ভাবে যদি কেউ 30 টাকা লোন নেয়, তারপরে সে তো 30 টাকা প্রোডাকশনে ব্যবহার করে দিল। তো যদি কেউ 75 টাকা প্রোডাকশন করে, সে 100 টাকায় মালটা বেচে, তাহলে কেউ যদি 30 টাকা প্রোডাকশন করে, সে মিনিমাম 45 টাকায় বেচবে। এই এক্সাম্পলে আমরা আসছি। তখন কি দাঁড়াচ্ছে? নতুন উৎপাদন, কোম্পানির ঘরে জিনিস, আর অ্যাজ ওয়েল অ্যাজ আমরা যা কত টাকা কনজাম্পশন করেছি। তো তার মানে হচ্ছে আমরা যদি ক্যাপিটাল গুডসে, ক্যাপিটাল দ্রব্যের উৎপাদন বাড়াতে পারি, তবে আমাদের জিডিপি বাড়বে, আমাদের কনজাম্পশন বাড়বে, ক্যাপিটাল গুডস বাড়াতে হবে। তো যদি আমরা জিডিপি দেখি, ভারতের জিডিপি কত কেউ বলতে পারে এই মুহূর্তে? কত? 3 লক্ষ কত হাজার ডলার, টাকা না? আমরা দেখি, হ্যাঁ, জিডিপি অফ ইন্ডিয়া ইন রুপিস। স্যার 2.87 লাখ crore। এখানে তো দিচ্ছি 195, এটা বোধহয় একটু আগেকার হবে। 2020টা দেখি, 2020 একটু কমই হবে, কেন কি ওদের এ তো রয়েছে, আমরা ধরুন এই 17-18, 17-18 দেখি, একটু ভালো লাগবে। 19 একটা লেভেল হবে 147 লাখ করোড়। আচ্ছা আমরা 150 লাখ করোড় বলে এগোই, হ্যাঁ। তাহলে জিডিপি যদি 150 লাখ, কোথায় গেল, 150 লাখ কোটি টাকা জিডিপি, এর মধ্যে
72% খরচ হয় কনজাম্পশন, আর 28% খরচ হয় ক্যাপিটাল। এটা সরকার হিসাব করেছে, এটা সনিল ভালো বলতে পারবে কারা হিসাব করে এইসব বিষয়গুলো। আমি 150 কোটি টাকার অন অ্যান অ্যাভারেজ ধরলাম। 2 পয়েন্ট কত লাখ খরচ যেটা বললেন সেটাও ঠিক, সেটাও আমি অস্বীকার করছি না। আমি ওই 2,67,000 কোটি বা এরকম কত শুনেছিলাম, তো বাদ দিয়ে সেটা আলাদা বিষয়। তো আমরা কনজাম্পশন করছি 72%, তার মানে কি আমরা খেতে বাঁচতে কম্পিউটার মোবাইল এই সমস্ত করছি, আর 28% অ্যারাউন্ড সেভিংস করছি, যেটা পুরো মানে সেভিংস আরো বেশি করছি, 32% ইন্ডিয়ার সেভিংস রেট আছে। হ্যাঁ, সেইটা 28% ক্যাপিটাল গুডস হিসেবে জিডিপিতে প্রত্যেকবার ইনফিউজ হচ্ছে। সব থেকে বেশি করেছিল ভারত সরকার ওই 2007-08, তখন বোধহয় এই 28টা বেড়ে এরকম কত 35 অ্যারাউন্ড এরকম কত হয়েছে, 35 কি 38 এরকম হয়েছিল, 2007 না 8-এ হয়েছিল। তারপর 2008-এর পর থেকে না এটা ক্রমাগত ডিক্লাইন করতে থাকে, কমতে থাকে। আর যদি আমরা এটা সবসময় আমরা তো তুলনামূলক এগোই, যদি আমরা চীনা বাবার কথা বলি, যেমন ধরুন 30 ইয়ার্স ওরা সেভিংস করছে বা ক্যাপিটাল গুডস বানাচ্ছে 40% for the last 30 years. আমরা 28%-এ আছি। এবার 40%-টা 41 হতে পারে, 42 হতে পারে, বা 39ও হতে পারে, আপনি মনে না 40 ধরুন। তাহলে বুঝতে পারছেন চীন কিভাবে তাদের জিডিপির 40% ক্যাপিটাল গুডসে ইনভেস্ট করছে, আর আমাদের জিডিপির 28% ক্যাপিটাল গুডসে ইনভেস্ট হচ্ছে। তাও এই 2007-08-এ খুব ভালো ছিল, তারপর আবার ডিক্লাইন শুরু হয়েছে। তাহলে আমাদের দেশে উৎপাদন বাড়বে কি করে, জিডিপি বাড়বে কি করে, যদি আমরা ক্যাপিটাল গুডস ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট না করি? স্যার আমি তো করতে চাইছি, আমি বা আপনি চাইলে তো হবে না। এবার দু 2008-এর পর ডিক্লাইন করেছে, কেউ বলতে পারে কেন 2008-এর পর ডিক্লাইন হচ্ছে? Is there anybody who can predict why did this decline? 38 অব্দি পিক গিয়েছিল, বা 38ই হবে বোধহয়, 38 কি 35 পিক হয়েছিল, তারপর কমতে থাকে কেন? এনিবডি? হ্যাঁ বলুন। জানি না স্যার। গ্লোবাল ফিনান্সিয়াল ক্রাইসিস। ক্রাইসিস বানানটা আমার একটু সন্দেহ হচ্ছে, ভুল না ঠিক দেখে নেবেন। 2008-এ যে বিশ্বব্যাপী মন্দা দেখা দিল, এবং আমাদের তো অনেক জিনিস বিদেশি সেক্টরে রপ্তানি করে সেখান থেকে ইনকাম হতো, তো ওদের যখন নিজেদের টাকা চলে গেল, ওদের যখন বিদেশিরা নিজেরা মন্দায় পড়ে গেল, তো ওরা আমাদের থেকে দ্রব্য কম কিনলো, তখন আমরা উৎপাদন কম হলো, জিডিপি কম হলো, তার ইনভেস্টও কম হলো। তারপরে আরেকটা প্রবলেম হচ্ছে এনপিএ, নন পারফর্মিং অ্যাসেটস, মানে যারা ব্যাংক থেকে লোন নিয়েছে তারা আর ব্যাংকে টাকা শোধ দেয়নি। যখন ব্যাংকে টাকা শোধ দেয়নি, ব্যাংক তখন তাহলে দ্বিতীয়বার তাদের লোন দিল না। যে বিজনেসম্যান ব্যাংক থেকে লোন নিয়ে ব্যাংকে টাকা শোধ করতে পারেনি, ব্যাংক তাকে দ্বিতীয়বার লোন দেবে না, সিম্পল কনসেপ্ট। তো ব্যাংক যদি দ্বিতীয়বার লোন না দেয় তাহলে কি হবে? সে আবার ইনভেস্ট করতে পারবে না, সে ক্যাপিটাল গুডস বানাতে পারবে না। তাহলে ক্যাপিটাল গুডস যদি না বানায়, তাহলে ক্যাপিটাল গুডস এর ইন্ডাস্ট্রিতেও কমবে, ইনভেস্টমেন্ট কমবে, তখন এই জিডিপি 28% হচ্ছে, 25ও হতে পারে। তো নন পারফর্মিং অ্যাসেট আর গ্লোবাল ফিনান্সিয়াল ক্রাইসিস, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তো যে যতটুকু বুঝলেন বা বুঝলেন না, ভিডিও রেকর্ড থাকে তার মধ্যে দিয়ে দেবেন। আজকের ক্লাস এখানেই শেষ, আমরা রেকর্ডিং স্টপ করছি। কারো কিছু প্রশ্ন থাকলে আপনি